ওখানে জ্বরে মরছে একজন, আর এখানে আরামে ঘুমানো হচ্ছে। ফাজিল মেয়ে কোথাকার, ওঠ। বলেই ঠাটি এক চড় মারল ন্যালির ফর্সা গালে। মুহূর্তে ঘুম থেকে ধরফরিয়ে উঠল ন্যালি, কিন্তু তার আগেই ব্যালকনি ডিঙিয়ে নেমে এলো সরফরাজ। ভয়ানক স্বপ্ন, চর আর বজ্রপাতের শব্দে হাউমাউ করে চিৎকার করে উঠল ন্যালি। মিনিট দুয়ের ব্যবধানে পুরো বাড়ি জুড়ে জ্বলে উঠল আলো। আমজাদ, হায়দার, শিউলি দুজনেই দৌড়ে এলেন মেয়ের কক্ষে। ন্যালির কক্ষে পা রেখে দ্রুত হাতে সুইচ জেলে ঘর আলোকিত করলেন শিউলি। ঘর আলো ভরতেই আলুথালু ন্যালিকে কাঁথা মুড়িয়ে বসে বসে কাঁদতে দেখা গেল। ঘটনা জানতে চাইলে ভেউ ভেউ করে কেঁদে ন্যালি বলে উঠল, অজগরের কাবাব খেতে চাইছি না বলে আমাকে হুমকি ধুমকি দিয়ে খুব মেরেছে আব্বু। এই দেখো, গাল ফাটিয়ে দিয়েছে। মাথা থেকে শুরু করে সারা শরীর কাঁথায় মুড়িয়ে জুবুথুবু হয়ে বিছানা এক কোণে আসন গেড়ে বসে আছে ন্যালি। মাথার এলোমেলো জট পাকানো চুলের কয়েক গাছি চোখ মুখের উপরে সেটে রয়েছে। ভ্যাবে করে কান্নার কারণে চোখ মুখ বিকৃত হয়ে রয়েছে। সেই সাথে মেয়ের মুখে অজগরের কাবাব নাম শুনে জিভ বের করে চোখ কুচকে কপাল চাপড়ালেন আমজাদ হায়দার। শিউলি মেয়ের কাছে এসে ভালো করে পর্যবেক্ষণ করতে চোখ কপালে উঠল। সত্য সত্যই কেউ ন্যালির বাম গালে কষিয়ে চড় মেরেছে। হাতের 4টা আঙ্গুলে টকটকে ছাপ স্পষ্ট পুরো গাল জুড়ে। উত্তপ্ত গাল চেপে ধরে আরো কিছুক্ষণ কাঁদল ন্যালি। ভয়ানক স্বপ্ন মনে পড়ে বারবার বমির উদ্রেক হচ্ছে তার। এদিকে গালটা ব্যথায় টনটনে। শিউলি মেয়ের মুখ পানে তাকিয়ে কঠিন গলায় বললেন, ঘুমের ঘরে নিজের গালে নিজেই চড় মেরেছিস, তাই না? ন্যালি তাৎক্ষণিক মাথা চাকিয়ে বলে উঠল, না আম্মু, ওই অদ্ভুত ছেলেটা আমায় চড় মেরেছে। শিউলি বিরক্তি ভরা কণ্ঠে শুধালেন, স্বপ্নে কেউ কাউকে চড় মারতে পারে? গর্ধপ। শিউলির ধমকে উত্তেজিত হয়ে আমজাদ বললেন, হা, এমন ভাবে ধমকাচ্ছ কেন? এমনিতেই মেয়েটা ভয়ে জড়সড় হয়ে আছে। শিউলি হাত ইশারায় আমজাদ হায়দারকে থামিয়ে বলে উঠল, সেদিনও ঘুমের ঘরে নিজেকে নিজেই ঘুষি মেরেছে ও। আমি নিজে দেখেছি সেই দৃশ্য। স্বপ্নের কেউ তোমার মেয়েকে মারতে আসে না, কারণ সেসব অস্তিত্বহীন। যেমন বাপ তেমন মেয়ে। তুমিও সারা রাত আবল তাবল বকবক করে হাত পা ছুড়ো। তোমার থেকেই এই গুণ রপ্ত করেছে তোমার মেয়ে। ঘুম জড়ানো বিরক্ত ভরা কণ্ঠে কথাগুলো বলে পুরো রুমে নজর বোলালো শিউলি। এরপর শুধালো, রূপকথা কোথায়? তোকে তো বলেছিলাম রাতে রূপকথার কাছে থাকতে। তুই এখানে কি করছিস? শিউলির ধমকে উত্তর খুঁজে পেল না ন্যালি। কতক্ষণ কেঁদে কেটে শান্ত হতে শিউলি রূপকথার কক্ষের দিকে ছুটল। এরপর লাইট জ্বালিয়ে রূপকথার বিছানায় দৃষ্টি তাক করলেন। ক্যাথা মুড়িয়ে হাঁটু ভাঁজ করে কুকুরে শুয়ে আছে রূপকথা। শিউলি ত্রস্ত পায়ে এগিয়ে এসে জ্বর পরিমাপ করলেন হাতের সাহায্যে। জ্বর মোটেও কমেনি। এবার আরও চিন্তিত হলেন শিউলি। দৌড়ে গিয়ে আমজাদ হায়দারকে বলে উঠলেন, রূপকথার প্রচণ্ড জ্বর, ওকে হসপিটালে নিতে হবে। আমার ভয় করছে, ভাইজান জানলে কেলেঙ্কারি হবে। 2 দিন ধরে আসতে না আসতেই মেয়ে অসুস্থ হয়ে বিছানা নিয়েছে। এটা ভাইয়া কিছুতেই মানবে না। আমজাদ হায়দার কিছুক্ষণ নীরব থেকে প্রতিউত্তর করলেন, ঠিক আছে, সকালে নিয়ে যাব। আপাতত মেয়ে তার মাথায় পানি দাও। শিউলি ঘাড়কাত করে সায় জানিয়ে রূপকথার কক্ষে পুনরায় দৌড়ে গেল। এরপর বালতি ভর্তি পানি এনে মাথায় অল্প অল্প দিতে লাগলো। একটু পর ন্যালি নিজেও উঠে এলো ঘুম কাটিয়ে। গালটা এখনো ফুলে রয়েছে। সে নিজেকে নিজে এভাবে চড় মেরেছে, এটা তার বিশ্বাস হচ্ছে না। আয়নায় দেখেছে কেমন মোটা মোটা দাগ বসে গেছে গাল জুড়ে। তার সরু চিকন আঙ্গুল এত মোটা দাগ কিভাবে তৈরি করতে পারে? ভাবনা ফেলে একটা ছোট টাওয়েল ভিজিয়ে নিল ন্যালি। এরপর পরম যত্নে মুছিয়ে দিল রূপকথার হাত পা। শিউলি আর ন্যালির প্রচেষ্টায় ভোর রাতের দিকে জ্বর কমল রূপকথার। শরীর ঘেমে নিয়ে একাকার হতেই গায়ের কাঁথা সরিয়ে দুর্বল শরীরে উঠে বসলো সে। পাশে শিউলি আর ন্যালি। প্রচণ্ড অস্বস্তি আর ক্লান্তি নিয়ে রূপকথা বলে উঠল, খুব খারাপ লাগছে ফুপি, গোসল করতে হবে। শিউলি ঘড়িতে নজর দিল। আর কিছুক্ষণ পর 6টা বাজবে। এত সকালে গোসল করলে না জানি আবার ঠান্ডা বসে যায়। কিন্তু রূপকথার দরদর ঘাম দেখে শিউলি মাথা ঝাঁকালেন। দ্রুত পদে উঠে কাবার থেকে একটা লং টি শার্ট আর প্লাজো ওয়াশরুমে রেখে বললেন, যা গোসল করে আয়, ভালো লাগবে। রূপকথা বিছানা ছেড়ে উঠতে শিউলি ন্যালির কাছে রূপকথার দায়িত্ব দিয়ে রান্নাঘরে দৌড় দিলেন। ওয়াশরুমের দরজা আটকে কিছুক্ষণ স্তব্ধ দাঁড়িয়ে রইল রূপকথা। এরপর শাওয়ারের নব ছেড়ে দেয়ালে হেলান দিয়ে ধীরে ধীরে হাঁটু ভাঁজ করে বসলো। 2 হাতে ভাঁজ করা হাঁটু চেপে ধরে তাতে মাথা ছুঁয়ে চোখ বুঝল সে। ঠান্ডা জলের স্পর্শ উত্তপ্ত শরীরে সূচের কাটার মতো বিচ্ছে। সেই সাথে থরথর করে কেঁপে উঠছে পুরো শরীর। কিন্তু তাতে পাত্তা দিল না রূপকথা। সে শুধু স্বপ্নের কথা ভেবে চলেছে। এ কি অদ্ভুত স্বপ্ন! তুমি কি সত্যি আমার কাছে এসেছিলে সারফারাজ, নাকি আমার মনের ভ্রম এটা? আমি কি সত্যি হারিয়ে ফেললাম তোমাকে? কত দূরে আছো তুমি? নানাবিধ ভাবনার অবসান ঘটিয়ে প্রায় মিনিট 20 পর ন্যালির দরজায় নক করার শব্দ পেয়ে শাওয়ার বন্ধ করে উঠে দাঁড়ালো রূপকথা। এরপর ঝটপট পোশাক পাল্টে বাইরে বেরিয়ে এলো। রূপকথা বাইরে বের হতে ন্যালি এগিয়ে এসে শরীর স্পর্শ করে আটকে উঠল। শরীর পুরো বরফ সম।
চোখ মুখ কুচকে নেলি ধমকে উঠল। এত করে ভেজে এই সকালবেলা নিমোনিয়া হয় যদি। ভাঙা মোটা গলায় রূপকথা বলল। আরে কিছুই হবে না, এখন আরাম লাগছে। কথা বলতে বলতেই হঠাৎই রূপকথার নজর গেল নেলির মুখে। অবাক চোখে রূপকথা শুধালো। খুবই মেরেছে তোকে? কিন্তু কেন? আরে আম্মু মারেনি, অদ্ভুত একটা ঘটনা ঘটেছে, পরে বলবো। আপাতত রেস্ট নে, আমি একটু ঘুমাবো, সারা রাত ঘুম হয়নি। ঠিক আছে, তুই তোর রুমে চলে যা, আমি একা একটু রেস্ট করবো কিছু সময়। বাক্য ব্যয় না করে নিঃশব্দে চলে গেল নেলি। নেলি যেতেই টেবিলের উপর ব্যস্ত হাতে কিছু খুঁজল রূপকথা, কিন্তু পেল না। কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে কেমন উন্মাদ হয়ে উঠল সে। এরপর কাবার্ড, আলমারি, ড্রেসিং টেবিল, ড্রয়ার সব জায়গায় আরো বেশ খানিক সময় নিয়ে খুঁজলো, তাও পেল না। এবার কান্নার উদ্রেক হলো তার। দৌড়ে নেলির কক্ষে এলো। কেবলি কাঁথা জড়িয়ে চোখ বুজেছে নেলি। খট করে দরজা খোলার শব্দে নড়ে চড়ে বসে রূপকথাকে দেখতে পেল। আবার কি? কোন ব্যাকপ্যাক? বড় বড় অবাক চোখে জানতে চায় নেলি। অস্থির বেদনার্ত কণ্ঠে রূপকথা বলে ওঠে। কাল যেটা নিয়ে সারফরাজদের বাড়ি গেলাম সেটা। এবার ফাঁকা ঢোক গিলল নেলি। এবার কি হবে? সে তো ভুলে ওটা ফেলেই চলে এসেছে, কিন্তু ওই ব্যাগ না পেলে রূপকথা কেঁদে কেটে পুরো বাড়ি মাথায় তুলবে। হায় হায়, এবার বুঝি শিউলি সব বুঝে যায়। চুপ করে আছিস কেন নীলি? আমার ব্যাগ কোথায়? আসলে ওই ব্যাগ ওই বাড়িতেই ভুলে ফেলে এসেছি আমি। এত বড় ভুল কি করে করতে পারলি তুই? এত মন ভোলা হলে কিভাবে চলবে বলতো? তুই কি ছোট বাচ্চা? আমি কিচ্ছু জানি না, আমার ব্যাগ এনে দে। রূপকথার মামু বাড়ির আবদারে নেলির ঘুম ছুটে পালালো। মাথা ভো ভো করে ঘুরে উঠল। কেয়ারটেকার ওরফে দারোয়ানের কাছে বন্দুক আছে, এটা কিভাবে রূপকথা গাধিকে বোঝাবে সে? এবার কি হবে তার? এমন বোকার মতো তাকিয়ে আমাকে কি দেখছিস নীলি? রূপকথা চেঁচানোর শব্দে কেঁপে উঠল নেলি। এরপর ফাঁকা ঢোক গিলে বলে উঠল। সিংহের খাঁচায় আমাকে কেন ঢোকাতে চাইছিস বনু? আমি এত কিছু জানি না, তুই এক্ষুনি চল। ওই ব্যাগ ছাড়া আমি বাঁচবো না, ওই ব্যাগ আমার প্রাণ নীলি। সামান্য একটা ব্যাগের জন্য বোনের প্রাণ সৎকার করে দিতে চাইছিস? হৃদয়হীন মানবী। বাজার থেকে এর চাইতে দামি ব্যাগ কিনে দেব, তবু ওই বাড়িতে আমাকে যেতে বলিস না প্লিজ। ওই ব্যাগই লাগবে আমার নীলি। ওই ব্যাগে আমার জীবনের 12টা বছর বন্দি আছে, আমার আবেগ, আমার মনে জমানো কথা সব ওই ব্যাগে আছে। ওই ব্যাগ আমার চাই, চাই মানে চাই। নেলির এবার কেঁদে ফেলার উপক্রম হলো। রূপকথার হুঙ্কারে মাথার ছোট উকুনগুলো কেমন কুটকুট করে মগজ কামড়ে চলেছে। অজানা মরণ ভয় হৃদয়ে হাতুড়ি দিয়ে ইচ্ছে মতো জোরে জোরে বাড়ি দিচ্ছে। চোখ ভর্তি ঘুম। সে তো কোন আমলে পালিয়েছে, এবার তবে উপায়? কি হলো, উঠছিস না কেন? রূপকথা আরেক দফায় তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে বসলো নেলি। পায়জামা এক পা হাঁটুর উপরে, আরেকটা হাঁটু সম। গায়ের স্লিপিং শার্টের বোতাম এলোমেলো করে লাগানো। পাখির বাসার নেই কোপড়ানো চুলগুলো দেখে আস্ত এক পাগল মনে হচ্ছে তাকে। এমন বেশেই নেলি বলে উঠল। অজগরের কাবাবের চাইতে গুলি খেয়ে মরা বেটা। ব্রেকফাস্ট করে নিয়ে যাব, আপাতত দোহাই লাগে 1 ঘন্টা ঘুমাতে দে। নৃশংস মৃত্যুর আগে একটু শান্তির ঘুম ঘুমাতে চাই। খুব সকাল সকাল অভিরূপ এলো সারফারাজের বাড়িতে। অভিরূপের মা অনিমা নাসরিন খুব যত্ন করে সারফারাজের জন্য নাস্তা বানিয়ে পাঠিয়েছেন। আর তাছাড়া আজ সারফারাজের গাড়ি কিনতে যাবার কথা। এখানে আসার পর থেকে নিজের ব্যবসা বাণিজ্যের প্রতিও খুব উদাসীন হয়ে গেছে সারফারাজ। অভিরূপ একা হাতে সব সামলাতে হিমশিম খাচ্ছে। যদিও লুইস আর ইয়ং এলে এসে কিছুটা হাঁপ ছেড়ে বাঁচবে। অভিরূপ যখন সারফারাজের ড্রয়িং রুমে প্রবেশ করলো তখনও সারফারাজ ঘুম থেকে ওঠেনি। বাড়ির কেয়ারটেকার কামালের কাছে সারফারাজের খোঁজ করতে জানা গেল কিছুক্ষণ আগে সে বাসায় ফিরেছে। কামালের কাছে নাস্তার বক্স সোপর্দ করে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো অভি। সারফারাজের কক্ষের দরজায় হালকা নক করতে গমগমে স্বরে জবাব এলো। ভেতরে আয়। দরজা ঠেলে ভেতরে ঢুকতে বিছানায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করতে দেখা গেল সারফারাজকে। কোনো বাক্য অপচয় না করে নিঃশব্দে পাশের ডিভানে বসলো অভিরূপ। কারণ সারফারাজের চোখে মুখে চিন্তার রেশ। কেমন অদ্ভুত রাগী লাগছে তাকে এই মুহূর্তে। অভিরূপ কিছু ঠাহর করার আগে সারফারাজ ল্যাপটপ ফেলে অভির পানে তাকিয়ে বলল। আমার ড্রাগস কারখানায় পুলিশ এসেছিল অভি। সারফারাজের শীতল গলার ভয়ানক কথায় কথা বলার ভাষা হারিয়ে ফেলল অভিরূপ। পাল্টা প্রশ্ন ফাঁকা মস্তিষ্কে এলো না। তবুও কিছুক্ষণ স্তব্ধ থেকে বিড়বিড় করে শুধালো। পরে কেবিন সব সামলিয়ে নিয়েছে, কিন্তু আমার প্রশ্ন হলো পুলিশের কাছে খবর কে দিল? অভিরূপ কপাল কুঁচকে কিছু ভাবার চেষ্টা করলো, এরপর উত্তর দিল। জিসকিনকে আমার সুবিধা মনে হচ্ছে না। ইয়ংকে বল ওর ওপর নজরদারি করতে। ঠিক ধরেছিস, আমি নিজে ওকে সন্দেহ করেছি। আমার তীর যদি সঠিক নিশানায় লাগে তবে ওর জন্য খুব সুন্দর সুন্দর শাস্তির ব্যবস্থা করব আমি।
যদি ভেবে রেখেছ ওর মৃত্যু ঠিক কিভাবে হবে, অ্যাটলিস্ট কোনো বিশ্বাসঘাতক আমার হাত থেকে বাঁচতে পারবে না। অভিরূপের সাথে কথা শেষ করে ইয়ং আর লুইসের সাথে ভিডিও কনফারেন্সে প্রয়োজনীয় কথা বলল সরফরাজ। এরপর তাদের এমার্জেন্সি বাংলাদেশে আসার জন্য টিকিট কাটতে বলল। ল্যাপটপ রেখে সুফিয়ান চৌধুরীর বিষয়ে অভিরূপের কাছে মুখ খুলল সরফরাজ। কমিশনার আমার সাথে এক দারুণ খেলা খেলছে অভি। রূপকথা পালক বাবা কি করেছে? ভদ্রলোক কোনো কারণে রূপকথাকে আমার থেকে দূরে রাখতে চায়। এটা আমার সহ্য হচ্ছে না। কমিশনারকে পানি দিয়ে চিবি খেতে ইচ্ছে করছে রে। বাবা হিসেবে এটা স্বাভাবিক নয়। তোর বিবেক কি বলে? বিবেক তো আবেগের কাছে হেরে বসে আছে। আবেগে ভাবছি আমি, আপাতত বিবেক কাজ করছে না। কমিশনার তার জায়গায় রাইট। কেউ চাইবে না নিজের মেয়ে কোনো ভয়ানক ক্রিমিনালের চক্করে যারাক। অভিরূপের তেতো সত্যি কথায় সরফরাজের চকচকে ফর্সা মুখে অমাবস্যার অন্ধকার নামলো। দাঁত দিয়ে নিম্নভাঙ্গের পাতলা ঠোঁট কামড়ে ধরে ঠোঁট পাউট করলো। এরপর বলল, আমি কি তার মেয়েকে চুমু খেতে চাইছি নাকি? শুধু দেখতে চেয়েছি কত বড় হয়েছে। একটু দেখতে দিলে কি হয় ওর? চুমুর কথা বলে নিজে নিজেই লজ্জায় লাল হলো সরফরাজ। অভিরূপের চোখে তা এড়ালো না। ঠোঁটে দুষ্টু হাসির রেখা ফুটিয়ে অভি বলল, চুমু কিভাবে খেতে হয় তুই জানিস? খেয়েছিস কাউকে চুমু? সরফরাজ বুঝলো অভি সুযোগ পেয়েছে তাকে হেনস্থা করার। এই সুযোগ কোনোভাবে অভিকে দেওয়া যাবে না, তাই চোখে মুখে গম্ভীরতা আর কঠোরতা ফুটিয়ে বলল, কমিশনার এক বেঢক মেয়ে মানুষের ছবি আমাকে দেখিয়েছে। দেখিয়ে বলেছে ওটা রূপকথা। বিশ্বাস হয়নি আমার। অত কিউট একটা বাচ্চা কখনই এমন বেখাপা চেয়ারের অধিকার হতে পারে না। কিন্তু যখন আমি রিয়েলি রূপকথাকে দেখেছি, বিশ্বাস করে আমার এই পিণ্ডের দ্বারকার বন্ধ হয়ে গেছে। তুই দেখেছিস ওকে সামনে থেকে? অন্যমনস্ক হয়ে সরফরাজ উত্তর দেয়। হুম। উচ্ছ্বসিত অভি শুধায়, কেমন দেখতে? তুই কল্পনা করে অনুমানের ভিত্তিতে যেমন ছবি এঁকেছিস তার মতো? তার চাইতেও সুন্দর। রূপকথার আলাপচারিতার ঘড়ির কাঁটা তরতর করে সময় পার করে দিল আরো 2 ঘন্টা। রূপকথাকে নিয়ে সরফরাজের অনুভূতি কি তা বোঝা গেল না। এবার অভিরূপ ধরেই নিল সরফরাজকে দিয়ে এই জন্মে প্রেম ভালোবাসা বিয়ে কিচ্ছুটি হবে না। কথায় কথায় সরফরাজ হঠাৎ কঠিন মুখশ্রী করে বলে উঠল। নিয়াজ মুর্শিদের খবর নিয়েছিস? অভিরূপ মাথা ঝাঁকিয়ে বলল, বড় হয়ে গেছে, ছেড়ে দে। 2 দিন পর এমনিতেই মরে যাবে। রূপকথা কপাল পাঠিয়েছিল ওই নিয়াজ। আমি ওকে বলেছি আমি ওকে খেয়ে ফেলবো। আমি আমার কথার বরখেলাপ কখনই করিনি। ওকে না খেলে আমার পেটের ক্ষতি মিটবে না। তপ্ত শ্বাস ফেলে অভিরূপ একটা ঠিকানা বের করে বলল, এখানে ছেলে মেয়ে আর ছোট একটা নাতনি নিয়ে থাকে। স্ত্রী গত হয়েছে অনেক আগে। ক্যারিয়ারে অসৎ থাকায় তাকে সাসপেন্ড করা হয়েছে বছর 4 আগে। তাচ্ছিল্য হেসে সরফরাজ বলল। কুকুরের লেজে গিয়ে মাখলেও তা বাঁকা থাকে। অভি আর সরফরাজের কথার মাঝখানে নজরুল এসে গলা খাকারি দিল দরজার বাইরে। সরফরাজ বুঝলো খাবার জন্য ডাকতে এসেছে নজরুল, তাই ভনিতা না করে গলা বাড়িয়ে বলল, টেবিলে খাবার দেওয়া আসছি। সকালের খাবার দুপুরের একটু আগে আগে খেলো অভিরূপ আর সরফরাজ। এরপর ঝটপট সাবান নিয়ে অভির সাথে বাইরে যাবার জন্য তৈরি হলো সে। মাথার ভেজা চুলগুলো মুছে গায়ে একটা ব্ল্যাক শার্ট চাপালো, ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক স্যুটে নিজেকে সাজিয়ে রোদ চশমা নিয়ে বেরিয়ে এলো বাড়ির বাইরে। কিন্তু চপ্পল পা দুটো নিমিষেই থেমে গেল অনাকাঙ্ক্ষিত কারো আগমনে। সামনে আগত 2 মানবীকে দেখে অভিরূপ শুধালো, তোর আত্মীয়? সরফরাজ আনমনে জবাব দিল, হুম। কেমন আত্মীয়? আত্মার আত্মীয় এই রূপকথা। মনের মাধুরী মিশিয়ে সেজেছে ন্যালি, একদম হালকা পাতলা পার্টি সাজের মতো। কোকড়ানো ঝাঁকড়া চুলগুলো স্ট্রেট করে ছেড়ে কাঁধের 2 পাশে ফেলে রেখেছে। ঠোঁটে কালারফুল লিপস্টিক দিয়েছে, চোখে মোটা করে আইলাইনার কাজল সব টেনেছে। পরেছে দামি ড্রেস, অসুস্থ রূপকথাকেও ধরে বেঁধে সাজিয়েছে। ন্যালির এহেন বোকাকাণ্ডে রূপকথা খেকিয়ে বার কয়েক জিজ্ঞাসা করেছে রামপুরা গেলে এত সাজতে হবে কেন, কিন্তু ন্যালি কোনো প্রতি উত্তর করেনি। সরফরাজদের বাড়ির আঙিনায় রূপকথা ন্যালি যখন পৌঁছালো তখন দুজনেই সরফরাজ আর অভিরূপকে দেখতে পেল। রূপকথা তেমন তোয়াক্কা না করলেও নেলি মনে মনে ভীত হলো। ব্যাগ থেকে ঝটপট একটা ছোট মিরর বের করে চেহারাটা ভালো করে পরখ করে নিল। সব ঠিক আছে, শুধু গাড়ির বাতাসে চুলগুলো আলুথালু হয়ে রয়েছে, ওসব ব্যাপার নয়। সরফরাজের গেটআপ দেখে নেলি মনে মনে বলে উঠল, দেখ দেখ, দারোয়ানের ভাব দেখ। মালিকের অবর্তমানে কেমন মালিক সাজা হচ্ছে বেটা গুন্ডা। হঠাৎ বালিশের তলায় বন্দুকের কথা মনে পড়তে চুলগুলো একটু ঠিক করলো নেলি। এরপর মনে মনে বলল, শ্যুটটা কোথায় করবে, কপালে না ভুঁড়িতে? না না, কপালে করলে সাজ নষ্ট হবে। পত্রিকায় না এলে খবরের শিরোনামে ছবি সুন্দর হওয়া যায়। হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো ভুঁড়িতে মারতে। আমার অনুরোধ অমান্য করে বজ্জাত লোকটা যদি পাছুতে মারে। মনের ভয়ানক ধারণায় জিভ কেটে মাথা নাড়ি নিজের পাছুতে একবার হাত বুলালো নেলি।
সাদা পাছু দুটো রক্তে রঞ্জিত হবে, আহ কি নিদারুণ ব্যথা। এদিকে অভিরূপ নেলির দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলল। মেয়েটার হাবভাব কিছুই সুবিধার মনে হচ্ছে না। সারফারাজের কোন কালের আত্মীয় এই মেয়েটা তা জানার জন্য অভিরূপের মন আকুলি বিকুলি করে উঠল। বোকা নেলিকে ফেলে ধীর দুর্বল পায়ে সারফারাজের সামনে এসে দাঁড়ালো রূপকথা। এরপর মিহি চিকন গলায় বলল, দেখুন, আমরা সেদিনের ঘটনার জন্য অনুতপ্ত। কাউকে না বলে লিচু গাছে ওঠা উচিত হয়নি আমাদের, এজন্য দুঃখিত, ক্ষমা করবেন। রূপকথা সাবলীল কথায় সারফারাজ পাল্টা কথা বলার ভাষা হারালো। বুকে কেমন ঢিপ ঢিপ শব্দ হচ্ছে, হৃৎপিণ্ড লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যেতে চাইছে, মাথা কেমন পিনপিন করে ঘুরছে। একটু জ্ঞান হারাতে পারলে ভালো হতো। এদিকে দুষ্টু মনে কেমন উদ্ভট গান বেজে যাচ্ছে। সারফারাজকে নিরুত্তাপ দেখে রূপকথা মাথা নিচু করে বলে উঠল, আমার একটা মেরুন রঙা ব্যাগ আপনার ঘরে আছে, সেটা নিতেই আমরা এসেছি। ব্যাগটা দয়া করে দিয়ে দিন আমায়। রূপকথার এই কথাটা সারফারাজের কানে গেল না। মৃদুমন্দ আবহাওয়ায় সারফারাজদের বাড়ির সামনের খোলা মাঠে কিশোরের দল ক্রিকেট খেলছে। তাদের উচ্ছ্বাস, ব্যাট বলের শব্দ আর চিৎকার চেঁচামেচি সারফারাজের কানে কেমন জোরে জোরে আঘাত করছে। সামনে দাঁড়ানো বিশাল দেহী মানুষটার এমন বেখেয়ালি গর্দভের মতন আচরণে রূপকথা অল্প রুষ্ট হলো। তার কাছে মনে হলো এক লোকটা নির্বোধ, নয়তো এতগুলো কথা বলার পরও কেউ এমন ক্যাবলা কান্তের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকে। রূপকথা আবারও বলতে চাইল, আপনি মনে হয় আমার কথা শেষ করতে পারল না রূপকথা। নিজের সাথে রূপকথাকে টেনে মিশিয়ে ডান হাতে খপ করে ধরে ফেললো ক্রিকেট বল। আকস্মিক এহেন কাণ্ডে ভড়কে গেল নেলি আর অভিরূপ। দারোয়ানের বুকে রূপকথাকে বেশ বেমানান ঠেকালো নেলির কাছে। দাঁতে দাঁত পিষে গুটি গুটি পায়ে সারফারাজের ধারে এগুতে অভিরূপ তাকে থামিয়ে বলল, খুব সুন্দর রোমান্টিক সিন চলছে, নো ডিস্টার্ব। কাবাব মে হাড্ডি হলে অজগরের কাবাব বানিয়ে খাইয়ে দেবো তোমায়। এবার অভিরূপের মুখের পানে নজর দিল নেলি। অভিরূপের হাসি খুশি চেহারাটা দেখে পেট গুলিয়ে গাল ফুলিয়ে উঠল নেলির। পা দুটো কেমন থরথর করে কেঁপে উঠল, মুখ ভরে বমি পাচ্ছে। আরে এটাই তো সেই লোক যে স্বপ্নের ভিতরে তাকে জোর করে অজগর কাবাব খাওয়াতে চাইছিল। ভয়াবহ দুঃস্বপ্নের কথা মনে পড়তেই নীলির কান্না পেল। মোটা কাজল ল্যাপটানো চোখ জোড়া কচলে বোঝার চেষ্টা করলো তার সামনে যেই ব্যক্তি রয়েছে এই সেই স্বপ্ন মানব কিনা। চোখ কচলেও একই ব্যক্তিকেই দেখলো। এদিকে কচলানি খেয়ে চোখের কাজল কোটর আর গাল লেপটে একাকার হলো। নেলিকে দেখতে কেমন বোকা ভূতের মতো লাগছে। অভিরূপ বহু কষ্টে নিজের হাসি চেপে রাখলো, কিন্তু জ্ঞান হারানোর উপক্রম হলো নেলির। সারফারাজের প্রশস্ত বুকে চোখ বুজে মাথা ঠেকিয়ে রেখেছে রূপকথা। বুকটা কেমন নিরাপদ, ভরসাস্থল মনে হলো। ভেতর থেকে কেউ বলে উঠল। রূপকথা উত্তর দিতে পারল না সেই প্রশ্নের। মন না চাইতেও মাথা তুলতে চাইল রূপকথা, কিন্তু চেপে ধরল সারফারাজ। এরপর অজান্তেই বলে ফেলল, যন্ত্রণায় দগ্ধ হতাশান নিপতে শুরু করেছে সবে, আর একটু থাকো প্লিজ। এক হাতে লাল রঙের কুকাবুড়া ক্রিকেট বল, আরেক হাতে রূপকথার মাথা নিজের প্রশস্ত বক্ষে চেপে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সারফারাজ। গত রাতে কেটে ফালি হওয়া হাতের তালু ধেয়ে আসা বলের আঘাতে আরেকটু রঞ্জন ধারার উৎপত্তি করলো, কিন্তু তাতে ভ্রুক্ষেপ প্রকাশ করলো না সারফারাজ। বলটা ধরার জন্য যেভাবে হাত বাড়িয়েছিল এখনো সেভাবে দাঁড়িয়ে আছে সে। মুঠি পাকিয়ে বলখানা চেপে ধরার দরুন কাটা ঘায়ে টেনে আসা চামড়ায় টান লেগে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। হাতের থাবা পেরিয়ে সেই রক্তিম তরল আঙিনায় সবুজ ঘাসে টপটপ করে বিলীন হলো। এতেও নিরুত্তাপ এই অনুভূতিহীন মানব। সারফারাজের আবদার ইচ্ছে থাকা সত্ত্বেও পূরণ করলো না রূপকথা। কেমন যেন অস্বস্তি হচ্ছে তার। মানুষটা কেমন রহস্যময়। রূপকথার মাথা তার বুকে ঠেসে রাখলে যন্ত্রণাদগ্ধ হুতাশন নিভেবে কি করে? সারফারাজের আগামাথাহীন কথা রূপকথার মস্তিষ্কে খেলল না। তাই সারফারাজের হাতের থাবা থেকে জোরপূর্বক নিজের মাথা তুলে সারফারাজের বুকে থুতনি রেখে ঠোঁট টিপে একবার পিটপিট করে সারফারাজের মুখ পানে চাইল। প্রথম দর্শনে সারফারাজের ঠোঁটের নিচের কুচকুচে কালো তিলটা রূপকথার সবকিছু এলোমেলো করে দিল। যুবক যথেষ্ট আকর্ষণীয়। কালো রঙের চারকোনা ফ্রেমের রোদ চশমা যুবকের ওভাল শেপের মুখশ্রীতে অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে। কালচে লাল ঠোঁট দুটো টসটসে ভেজা, মসৃণ মুখমণ্ডল চকচকে রোদে কেমন গ্লেজ ছড়াচ্ছে। মনে হচ্ছে আঙ্গুল দিয়ে আলতো টোকা দিলে পাতলা গাল দুটো ফেটে যাবে। যুবকের শক্ত চোয়াল আর অ্যাডাম অ্যাপেল রূপকথার বুকে ধরাস ধরাস হাতুড়ি পেটালো। এহেন আপত্তিকর পরিস্থিতিতে দৃষ্টি সরিয়ে অন্যত্র নজর দিল রূপকথা। মানুষটা যথেষ্ট আকর্ষণীয়, আভিজাত্য আর গাম্ভীর্য শরীর ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। যে কোনো মেয়েই এমন পুরুষকে প্রেমিক হিসেবে প্রত্যাশা করবে, কিন্তু রূপকথার এমন মনে হলো না। হঠাৎ সারফারাজের রক্ত ভেজা হাতে নজর গেল রূপকথার। বিস্ফোরিত নেত্রে সারফারাজের হাত চেপে ধরে উত্তেজিত গলায় বলে উঠল, আরে আপনার হাত কেটে রক্ত পড়েছে, হসপিটালে চলুন। রূপকথার উঁচু আওয়াজে সম্বিত ফিরে পেল সারফারাজ। এদিকে ছেলেগুলো নিজেদের বল খুঁজতে খুঁজতে সারফারাজের গেটের সামনে এসে দাঁড়ালো। এরপর ডেকে বলে উঠল, ভাইয়া বলটা দিয়ে দিন।
ছেলেটার বল নেবার প্রস্তাবে সরফরাজের মুখে অশ্রাব্য গালাগাল কিলবিল করে উঠল। আর একটু হলে রূপকথার আঘাত লাগতো, যেই আঘাত সইতে সরফরাজদেরই দাঁতে দাঁত চাপতে হয়েছে। সেই আঘাত রূপকথা সইত কি করে? বল না দিয়ে সরফরাজ আরো শক্ত করে চেপে ধরে অভিকে ডেকে বলে উঠল। অভে, নেলিকে ছেড়ে সরফরাজের সামনে এসে দাঁড়ালো অভি, এরপর শুধালো। কি? বলটা দেওয়ার আগে আমি ঠিক কী ধরনের কথা বলতে পারি? ওই মানে ছেলেগুলোকে, তার সম্পর্কে তোর কোনো আন্দাজ আছে? অভিরূপ মাথা দুলালো। সরফরাজ সন্তুষ্ট হলো বন্ধুর চতুরতা, এরপর ঠোঁটে হাসির রেখা টেনে বলে উঠল। যা বলে আয়। অভিরূপ মাথা নাড়ালো। এমন শব্দ সে বলতে পারবে না, কিন্তু সরফরাজ নাছোড়বান্দা, অভিকে এক প্রকার থ্রেড দিয়েই বলল। আমার কথার অমান্য করলে কি পানিশমেন্ট পাবি তা তুই জানিস। ব্রাউনি দিয়ে টর্চার করবো তোকে। ব্রাউনির কথা মনে পড়তে আত্মা কেঁপে উঠল অভিরূপের। সরফরাজের ড্রাগ সাপ্লাইয়ের সমস্ত রক্ষণাবেক্ষণ করে এই ব্রাউনি। বেচারা ছেলে নাকি মেয়ে অভিরূপ জানে না, কিন্তু সুযোগ পেলে গায়ে ঢলে পড়ে, কোথায় কোথায় হাত বুলায় কে জানে। নিজের ইজ্জত বাঁচাতে ফাঁকা ঢোক গিলে গেটের কাছে হেঁটে গেল অভি। এরপর ছেলেগুলোর উদ্দেশ্যে ফিসফিস করে বলল। ওই বল পাবে না শাওয়ার নাতি। আর যদি আমার কথা না শুনে জিদ ধরে দাঁড়িয়ে জ্ঞান জ্ঞান করতে থাকো, তবে প্যান্ট খুলে এমন জায়গা বল ভরে দেব, বাথরুমে বসে বসে কাঁদতে হবে। বাড়ি ফিরে যাও। মানুষটা দেখতে সুন্দর কিন্তু বড্ড ভয়ানক। অভিরূপের কথা গায়ে মাখল না দলনেতা। সে বুক টান করে অভিরূপকে বলে উঠল। ওনাকে ডাকুন, আমি কথা বলতে চাই ওনার সাথে। বলটা অনেক দামি, খেলতে গেলে টুকটা গায়ে লাগবেই, এত রিয়্যাক্ট করার কি আছে? কথাটা বলেই বলের চিন্তায় তর সইল না ছেলেটি। সে সরফরাজকে উদ্দেশ্য করে ডেকে উঠল। এই যে চশমাওয়ালা আঙ্কেল, বলটা দিন তো। আঙ্কেল সম্বোধনে সরফরাজের মসৃণ ফর্সা কপালে ভাঁজ পড়ল। ভাঁজটা রাগের নাকি অপজ্ঞার বুঝল না রূপকথা। সরফরাজ রূপকথার হাত টেনে সরিয়ে আদুরে গলায় বলল। 1 মিনিট। বাধ্যের ন্যায় ঘাড় কাত করলো রূপকথা। রক্তাক্ত বল নিয়ে ব্লেজারের বাটন খুলতে খুলতে লম্বা পায়ে গেটের কাছে এগিয়ে এলো সরফরাজ। এরপর ব্লেজারের ভেতরে পকেট থেকে নিজের বন্দুকখানা হাতে নিয়ে গাল চুলকাতে চুলকাতে শুধালো। আঙ্কেল বলে ডেকেছে কে আমায়? আর বল কার? সরফরাজের হাতে বন্দুক দেখে দলনেতার বেলুন ফুস করে চুপসে গেল। ভয়ে আত্মারাম দেহ ছেড়ে বেরোতে চাইছে। সে সাহসের আশায় ভয়ার্ত পাংশু মুখে পেছনে তাকিয়ে দেখলো কেউ নেই। সে একা দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে সকলেই সঙ্গোপনে কেটে পড়েছে। বন্ধুদের এহেন বেইমানিতে কেমন তলপেটে হিসুর প্রচণ্ড চাপ অনুভব করলো। সে মুখে অসহায়ের ছাপ ফুটিয়ে বলে উঠল। আমার ওয়াশরুমে যেতে হবে ভাইয়া, দেরি হলে সর্বনাশ হবে। সরফরাজ তীর্যক হেসে বলে উঠল। আর বল খেলবি ভাবে? ছেলেটা মাথা নাড়িয়ে বলল। জীবনেও না। সরফরাজ বন্দুকের নল দিয়ে ছেলেটার এলোমেলো চুল ঠিক করতে করতে বলল। ঠিক আছে, বাড়ি যা। অনুমতি পেতেই ব্যাট বুকে চেপে ভো দৌড় দিল ছেলেটা যেতেই রূপকথার সামনে পুনরায় এসে দাঁড়ালো সরফরাজ। এরপর শুধালো। হ্যাঁ, কি যেন বলেছিলে? সরফরাজের আকর্ষণীয় কণ্ঠে কথার তালগোল পাকিয়ে গেল রূপকথার। তবুও নিজেকে সংযত রেখে আঙ্গুলি নির্দেশ করে বলল। আপনার হাত। রূপকথার নির্দেশে কেটে যাওয়া হাতখানা চোখের সামনে এনে একবার পরব করল সরফরাজ। সাদা ব্যান্ডেজ রক্তে ভিজে একাকার। এই মুহূর্তে রক্ত বন্ধ করা প্রয়োজন। চুয়ে পড়া রক্তের ধারা শিথিল করতে বার কয়েক হাত ছাড়া দিল সরফরাজ। রূপকথা হাতের ইশারায় বাধা দিয়ে বলে উঠল। দাঁড়ান, আমি হেল্প করছি। বাসায় স্যাভলনার তুলো আছে? কথাটা বলেই সরফরাজের মুখ পানে দৃষ্টি তাক করলো। এক ভ্রু উঁচিয়ে বাঁকা হাসলো সরফরাজ। এরপর বলল। কাম উইথ মি ডাক্তার। সরফরাজের মুখে ডক্টর সম্বোধন কথাটা বেশ মনে ধরল রূপকথার। লাজুক হেসে নেলিকে ডেকে বলল। এদিকে আয় নেলি। বেচারি নেলি এতক্ষণ চুপচাপ অবাক নয়নে পর্যবেক্ষণ করছিল সবকিছু। ঘটনা কোথায় থেকে কোথায় যাচ্ছে তার কোনো আগামাথা খুঁজে পেল না সে। রূপকথার সাথে এই বদলোকের মাখামাখি পছন্দ হলো না নেলির। এদিকে অভিরূপ তাকে কেমন ঘুরঘুর করে দেখছে। ছেলেটার চেহারা দেখে কেমন ভয় লাগছে। মনে হচ্ছে এখনই পকেট থেকে অজগরের মাংস বের করে বলে উঠবে। দরনেলি অজগর খা। একথু কি বিচ্ছিরি ব্যাপার। নেলির বোকার মতো দাঁড়িয়ে থাকা দেখে অভিরূপ মুখের সামনে চুটকি বাজিয়ে বলে উঠল। তোমার বান্ধবী ভেতরে চলে গেছে, এখানে দাঁড়িয়ে কি ভাবছো তুমি? বিশেষ অভ্যর্থনায় ভেতরে নিতে হবে তোমাকে। অভিরূপের অধিক বাড়াবাড়িতে নেলি প্রচন্ড রাগ হলো। চিকন গলায় সে অভিরূপকে ধমকে বলে উঠল। এই আপনি চুপ করুন তো, সব সময় বেশি কথা বলেন। কথাটা বলে হনহন করে হাঁটা ধরল। নেলি যাবার পানে তাকিয়ে অভিরূপ বলে উঠল। যাহ বাবা, আমি আবার কি করলাম? সরফরাজের ড্রয়িং রুমে সোফায় পা ছড়িয়ে বসলো সরফরাজ। রূপকথাকে হাতের ইশারায় বসতে বলল। সে ঠায় দাঁড়িয়ে রইল। কামালকে ডেকে তুলো আর স্যাভলন দিতে বলল সরফরাজের সাথে এক বোল কুসুম গরম জল। কামাল দৌড়ে গিয়ে সব রেডি করে সরফরাজের সামনে আনতে মাথা ইশারা করে সরফরাজ বলল। ডক্টর সাহেবের কাছে দাও,
আজকে আমার পুরোটাই ওনার কাছে সঁপে দিয়েছিলাম। চাচা, সে আমাকে মারুক কাটুক যাই করুক, আমার কোনো আপত্তি নেই। সারফারাজের ঠেস দেওয়া কথা বৃদ্ধ কামাল খুব করে বুঝলো। কথার মর্মার্থ বুঝে সে ঠোঁট টিপে হেসে প্রস্থান নিল। এরপর ফিরে এলো ছোট একটা টুল নিয়ে। কামালের থেকে টুল নিয়ে সারফারাজের সামনে বসলো রূপকথা। এরপর পানিতে স্যাভলন ঢেলে তুলো ভিজিয়ে পরম যত্নে টেনে ধরলো সারফারাজের হাত। রূপকথার স্পর্শে সোফায় হেলান দিয়ে চোখ বুজে ফেললো সারফারাজ। এই অনুভূতি বোঝানোর ভাষা তার জানা নেই। সেদিনের সেই ছোট রূপকথা এত বড় হয়ে তার সামনে দাঁড়িয়েছে, অথচ নিজের পরিচয়টুকু প্রকাশ করতে পারছে না সারফারাজ। কষ্টে বুক মুষড়ে উঠছে বারবার। নিজের যন্ত্রণা দমিয়ে রেখে সোজা হয়ে বসলো সারফারাজ। রূপকথা খুব যত্ন সহকারে সারফারাজের ক্ষত পরিষ্কার করছে। চশমার কালো কাজ ভেদ করে রূপকথার ফর্সা মায়াবী মুখশ্রী দেখতে বেশ বেগ পোহাতে হচ্ছে তাকে, তবুও চশমা খুলল না সে। পাছে তার ছ্যাবলার মতো ঘুরে ঘুরে রূপকথাকে দেখা বন্ধ হয়ে যায়। রূপকথার দিকে এক নাগারে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ সারফারাজের মনে হলো তার সামনে 12 বছর আগে 6 বছরের ছোট্ট রূপকথা বসে আছে। রূপকথার খিলখিল হাসি, চঞ্চলতা, দুষ্টুমি, এলোমেলো প্রশ্ন, কুচকুচে কালো বড় বড় পাপড়িওয়ালা চোখ, চিকন চিকন দাঁত, সব কেমন যেন সারফারাজকে ঘায়াল করলো নিমিষেই। হঠাৎই কোর্টে চালানের দিন পুলিশ স্টেশনের প্রাঙ্গণে রূপকথার আহাজারি কানে জোরে জোরে বাড়ি খেলো সারফারাজের গলা জড়িয়ে রূপকথার হাত পা ছোড়ার দৃশ্য মনে পড়তে ব্যথায় বুকটা কেমন ভার হলো। পুরনো স্মৃতি চারণ করতেই কখন সারফারাজের গাল গড়িয়ে নোনতা জলের ধারা প্রবাহিত হলো তা খেয়ালই করলো না সারফারাজের হাত পরিষ্কার করতে করতে সহসাই থেমে গেল রূপকথার হাত। নিজের কাজ ফেলে সারফারাজের পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল রূপকথা। এরপর মনে মনে বলল, এত বড় শক্ত সামর্থ্য মানুষটা সামান্যই ব্যথা এভাবে কাছে। রূপকথার মনের প্রশ্ন মনে চেপে নরম গলায় বলল, খুব লাগছে বুঝি? আমি তো আলতো হাতেই করছি। সারফারাজ মাথা দুলিয়ে প্রতি উত্তর করল। আমি ঠিক আছে। রূপকথা আবার নিজের কাজে মনোযোগী হতে আনমনে রূপকথার মাথায় হাত ছোঁয়ালো সারফারাজ। এতে সামান্য নড়ে উঠল রূপকথা। সম্বিত ফিরে পেতে হাত সরিয়ে সারফারাজ বলল, আই এম সরি। ক্ষত পরিষ্কার করে আরেকটা ব্যান্ডেজ হাতে বেঁধে উঠে দাঁড়ালো রূপকথা। এরপর ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে বলে উঠল, আপনার কাজ শেষ, এবার আমার ব্যাগ দিন, আমাদের বাড়ি ফিরতে হবে। রূপকথা চলে যাবে ভাবতেই সারফারাজের মন কেমন করে উঠল, কিন্তু স্বাভাবিক থাকার চেষ্টা করে শুধালো। কেন এসেছিলে এই বাড়িতে? সারফারাজের প্রশ্নে মাথা নিচু করে ফেলল রূপকথা। এরপর নিভু গলায় বলল, কাউকে খুঁজতে। কাকে? সারফারাজকে। সারপ্রাইজ কি হয় তোমার? উত্তর দিল না রূপকথা, বরং পাল্টা প্রশ্ন ছুড়ে বলল। আপনি এই বাড়িতে কি করেন? সারফারাজ সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল। আমার বাড়িতে আমি কি করতে পারি মিস রূপকথা? আগন্তুকের মুখে নিজের নাম শুনে চমকে উঠল রূপকথা। এরপর চট করে বলে উঠল, আমার নাম জানেন কি করে? তোমার কাজিনের থেকে শুনেছি গতকাল। রূপকথা ঠোঁট গোল করে বলল, ও। এসো আমার সাথে। কথাটা বলে সিঁড়ি ধরে হেঁটে উপরে উঠল সারফারাজ। রূপকথা গুটি গুটি পায়ে অনুসরণ করলো সারফারাজকে। সারফারাজ আর রূপকথা দোতলায় উঠতে নেলি ফিসফিস করে অভিরূপকে শুধালো, এই দারোয়ানটা বড্ড শয়তান আর ধূর্ত। আপনি চেনেন একে? অভিরূপ স্বাভাবিক গলায় বলল। ও মা, নিজের বন্ধুকে চিনব না? নেলি পাল্টা প্রশ্ন করল, আপনি কোন বাসার দারোয়ান? আমাকে দেখে কি দারুণ মনে হচ্ছে? কোন অ্যাঙ্গেল থেকে আমার চেহারা বা গেট আপ দারুণের মতো? নেলি অভিরূপের উঁচু গলায় ভরকে গিয়ে বলল, আপনার বন্ধুকে দেখেও বোঝা যায় না সে দারোয়ান, কিন্তু গতকাল লুঙ্গি উঁচিয়ে যেভাবে লাঠি নিয়ে দৌড়ে এসেছিল, ও মাই গড। অভিরূপ ঘটনা বুঝতে পেরে দেহে আসা হাসি রোধ করে বলল, ও দারুণ নয়, লুঙ্গি ফললে কেউ দারুণ হয় না মিস বোকাফুল। নিজের নামের এমন উপমায় কপাল চোখ কুঁচকে দূরে সরে দাঁড়ালো নেলি। এরপর গজগজ করে বলল, আপনাকে মোটেও দেখতে ইচ্ছা করছে না। তাহলে দেখো না। ইচ্ছে করে দেখতে চাইছি না কি, সব কারসাজিত উপরওয়ালার, নয়তো এই মানুষ আমার স্বপ্নে কি করে? অভিরূপ মাথা বাড়িয়ে শুধালো, কিছু বললে? কার স্বপ্নে কি এসেছে? ধ্যাত। বলেই ঘর ছেড়ে বেরিয়ে এলো নেলি। বাইরের লিচু গাছ কেমন হাত ইশারায় তাকে ডাকছে, কিন্তু গতকালের দুর্ঘটনা মনে করে লোভ লালসা মাটি চাপা দিল নেলির পেছন পেছন অভিরূপ এসে দাঁড়ালো। এরপর প্যান্টের পকেটে হাত গুজে নিচু হয়ে শুধালো, লিচুগুলো তোমাকে ডাকছে? নেলি বিরক্ত হয়ে বলল, আচ্ছা ফাজিল লোক তো আপনি, এমন জ্বালাচ্ছেন কেন? অমায়িক হেসে ঠোঁট কামড়ে ধরে অভিরূপ বলল, তোমাকে জ্বালাতন করতে আমার বড্ড ভালো লাগছে। প্লিজ রাগ করো না। তুমি যেমন ভাবছো আসলে আমি মোটেও এমন না। আজ জানো কি হয়েছে? আমার সাথে শয়তানগুলো আমাকে কেমন উস্কে চলছে বারবার। কি করি বলো তো? নেলি কোনো উত্তর দিল না, চুপচাপ শক্ত হয়ে দাঁড়িয়ে রইল শুধু।
সারফারাজের বেডরুমের দেয়ালে মায়া চৌধুরী আর সাদাব শাহজাইনের বড় ফ্রেমের ছবি দেখে কিছুটা অপ্রস্তুত হলো রূপকথা। না চাইতেও ইতস্তত করে বলে উঠল, ওনারা সারফারাজের বাবা মা, তাই না? সারফারাজ মাথা ঝাঁকালো। রূপকথা এবার ছবি দুটোর পানে এগিয়ে ভালো করে দেখলো, এরপর শুধালো। আপনি সারফারাজকে চেনেন? সারফারাজ দ্বিধান্বিত হয়ে ঠায় দাঁড়িয়ে রইল, জবাব দিল না। কথার প্রসঙ্গ পাল্টাতে রূপকথার ব্যাগ রূপকথার দিকে এগিয়ে বলে উঠল। তোমার ব্যাগ। কম্পিত হাতে ব্যাগখানা নিয়ে রূপকথা নিচু গলায় বলে উঠল, সারফারাজ যদি কখনো এখানে আসে বলবেন রূপকথা এসেছিল তার খোঁজে। ও আমায় কথা দিয়েছিল ঘুরে বেড়ানো শেষ হলে ফিরে আসবে, কিন্তু আসেনি। কথাগুলো বলতে বলতেই গলা ধরে এলো রূপকথার। সামনে দাঁড়ানো মানুষটার কাছে ভেতরে জমানো সকল দুঃখ উগলে দিতে ইচ্ছা করলো, তাই নিজেকে আটকে না রেখে ফুপিয়ে কেঁদে উঠল রূপকথা। এরপর ব্যাগখানা বুকে চেপে ধরে সিক্ত গলায় রূপকথা বলে উঠল, আমি কিছুতেই ওকে ভুলতে পারি না। ও আমার রক্তের কেউ না। আমি আমার বাবা মাকে ভুলতে বসেছি প্রায়, কিন্তু সারফারাজকে কোনোভাবেই ভুলতে পারছি না। বুকের মাঝে প্রচুর যন্ত্রণা হয় আমার, কাউকে বোঝাতে পারি না সেই কষ্ট। একটা মানুষের পুরো পৃথিবী ঘুরতে ঠিক কতগুলো বছর লাগে আপনি জানেন সেটা? রূপকথার বাঁধনহারা কান্না শেল হয়ে বিঁধল সারফারাজের বুকে। তীব্র অপরাধবোধ আর রূপকথার অশ্রু জল সব কেমন সারফারাজের দিকে আঙ্গুল তুলল। নিজেকে নিষ্ঠুর থেকেও নিষ্ঠুরতম মনে হলো। ভেতরে পশু সত্তা পর্যন্ত আঙ্গুল তুলে ধমকে বলে উঠল, নির্দয় মমতাহীন পশু কোথাকার। রূপকথার অবিরত অশ্রুধারা সহ্য হলো না সারফারাজের। সদ্য ব্যান্ডেজ করা হাতে চোখের রোদ চশমা খুলে বুকের নিচে পড়ে থাকা ছোট রূপকথাকে ছোট্ট বাচ্চার ন্যায় দুই হাতের বাহুতে ধরে উঁচু করে নিজের চোখের সামনে তুলে ভাঙা অস্ফুট গলায় বলে উঠল সারফারাজ, আমার পৃথিবীর শেষ সীমানা তোমাদের এসে সমাপ্তি টেনেছে রূপকথা। আমি বেড়াতে বেড়াতে ক্লান্ত। সারফারাজের পেশিবহুল হাতের উপরে শূন্যে ঝুলে আছে রূপকথা। সারফারাজের বলা শেষ কথাগুলো যেন কানে ভুল শুনল সে। বার কয়েক পলক ঝাপটিয়ে সারফারাজের চোখে চোখ রাখতে বড় বড় চোখ দুটো জলে টইটুম্বর হলো। তাদের লুকানোর বিন্দু পরিমাণ চেষ্টা করলো না রূপকথা। সারফারাজের ঘোলাটে আকাশি চোখ জোড়া গভীরভাবে পরখ করলো রূপকথা। অদ্ভুত চোখ জোড়া আগের মতো সুন্দর আর গভীর, যেন স্বচ্ছ সমুদ্র। এতদিন বাদে সারফারাজকে ফিরে পেয়ে রূপকথা হু হু করে কেঁদে উঠল। দুই হাতের আজলায় সারফারাজের খোঁচা খোঁচা দাড়িযুক্ত মুখশ্রী ভরে নিয়ে ব্যাকুল হয়ে রূপকথার প্রশ্নে কেমন কেঁপে উঠল সারফারাজের প্রশস্ত বুক। সত্যিকারের অর্থে কেমন আছে সে? আদৌ কি এর উত্তর বলা উচিত? আমি ভালো আছি। আদৌ আমি ভালো আছি? কই, আমি তো ভালো নেই। এভাবে নিঃসঙ্গ থেকে কেউ ভালো থাকতে পারে বলো? মনের কথা মনেই মাটি চাপা দিল সারফারাজ। মন সমুদ্রের উত্তাল ঢেউয়ের দলকেও কঠিনভাবে স্থির করল এই নিষ্ঠুর মানব। গলার অ্যাডাম আপেল ক্রমাগত উঠানামা করছে। বিষাদেরা চিৎকার করে কণ্ঠনালী ফাটিয়ে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু প্রশ্রয় দিল না সারফারাজ। বিষিয়ে ওঠা কম্পিত গলাকে স্বাভাবিক করে প্রতিউত্তর করল। ভালো আছি রূপকথা। সারফারাজের চোখে রূপকথার দৃষ্টি এখনও নিবদ্ধ। লালচে ঠোঁট জোড়া নাড়িয়ে বলা ভালো আছি কথাটা মিথ্যে মনে হলো রূপকথার কাছে। চোখ জোড়া ভিন্ন কথা বলছে, কেমন অসহায়ত্বের ছাপ তাতে। কিন্তু ঘাটালো না রূপকথা। তপ্ত শ্বাস ফেলে নিচু হয়ে বিছানার নরম তোষকে রূপকথাকে বসালো সারফারাজ। এরপর নিজে বসলো রূপকথার পায়ের কাছের মেঝেতে, ঠিক 12 বছর আগে যেমনটি বসতো। সারফারাজের সেট করা ঝলমলে চুলে অল্প হাত বুলালো রূপকথা। আবেশে চোখ বুজে ফেললো সারফারাজ। পরক্ষণে নিজের হাত গুটিয়ে রূপকথার কান্না মিশ্রিত হাসলো অল্প, এরপর বলল, এতগুলো বছরে একবারও আমায় দেখতে এলো না ও? এসেছিলাম যখন তোমার বয়স 8, তখন। সামনে এলো না কেন? ভয়ে। ভয়ে? কিসের ভয়? ছাড়তে চাইনি, আর আমিও চাইনি একজন খুনি ছোঁয়া তোমার উপরে পড়ুক। আমি বড্ড অশুভ আর অলক্ষিণে রূপকথা। সারফারাজের এহেন নিষ্ঠুর কথা শুনতে চাইল না রূপকথা। দুই হাতে নিজের কান দুটো চেপে ধরে বলে উঠল, চুপ করো, এসব শুনতে চাই না। তাচ্ছিল্য হাসলো সারফারাজ, কিন্তু প্রতি উত্তর করল না। রূপকথা সারফারাজের হাত দুটো চেপে ধরে নিজের কপালে ছুঁয়ে নীরবে কেঁদে উঠল। উষ্ণ জলধারা সারফারাজের হাত দুটো কেমন জ্বালিয়ে দিচ্ছে, সেই সাথে পুড়ে খাক হচ্ছে নিষ্ঠুর হৃদয়টাও। এই যন্ত্রণা সয়ে নিতে পারছে না সারফারাজ, তাই সে হাত টেনে সরিয়ে নিতে চাইল, কিন্তু রূপকথা ছাড়ল না। পালাতে চাইছো? সিক্ত গলায় প্রশ্ন করল রূপকথা। রূপকথার প্রশ্নে দৃষ্টি সরিয়ে নিল সারফারাজ। আজ যেন তার মুখের কথাগুলো কেউ বন্দি করে নিয়ে গেছে। চাইতেও একটা টু শব্দ করতে পারছে না। তার প্রতিনিয়ত মনে হচ্ছে গলার মধ্যখানে কেউ শক্ত হাতে চেপে ধরেছে। সে কঠিন হাতের বাঁধন ফসকে একটা শব্দ পর্যন্ত ঠোঁটের আগায় গড়াচ্ছে না। সারফারাজের নীরবতায় রূপকথা আবারও বলে উঠল, কোথায় ছিলে এতদিন? অস্ফুট গলায় সারফারাজ বলল, রাশিয়া।
কথাটা পুরোটাই মিথ্যে, কিন্তু সে সত্যি চেপে গেল। সারফারাজের হাত ছেড়ে দিয়ে দুই হাতের কর্পুটে চোখের জল মুছল রূপকথা। এরপর মাথা নিচু করে ধীর গলায় বলতে লাগলো, বাবা ক্যালিফোর্নিয়ার সেই আঙ্কেলের থেকে অনেক খোঁজ করেছে তোমার, কিন্তু তোমায় পায়নি। আমার প্রতি মুহূর্তে মনে হতো তুমি আমার খুব কাছে কোথাও আছো। একদিন ঠিক করে ফিরে আসবে তুমি। অপেক্ষার ফল মিষ্টি হয়, তাই না? হুম। আবার ফিরে যাবে রাশিয়া? হুম। কবে? খুব দ্রুত। আমাকেও সঙ্গে নেবে? আকুলতা মিশ্রিত অনুরোধ করলো রূপকথা। অনুভূতিহীন বুকটা কেমন ভেঙে এলো এবার সারফারাজের। এই আবদারের উত্তর কি? কিছুক্ষণ নীরব থেকে সারফারাজ বলল, ওখানে বড্ড অন্ধকার রূপকথা, অন্ধকারে মনসটা থাকে। তুমি না অন্ধকারে ভয় পাও? সারফারাজের বোকা উত্তরে কিঞ্চিত শুকনো হাসল রূপকথা। এরপর শুষ্ক ঠোঁটজোড়া জিভের অগ্রভাগে ভিজিয়ে বলল, মনস্টার বলতে কিছুই নেই। আমি এখন বড় হয়ে গেছি সারফারাজ। আমার বয়স এখন 18। ওসব ছেলে ভোলানো কথা বলে আর পালাতে পারবে না তুমি। রূপকথার বুদ্ধিদীপ্ত উত্তরে ঠোঁট টিপে হাসলো সারফারাজ। এরপর রূপকথার পানে তাকিয়ে বলল, আমি তোমার জন্য ক্ষতিকর রূপকথা। আমার সামনে এত এসো না, পরে পস্তাবে। আমি মানুষরূপী শয়তান। আমার ভেতরে কোনো হৃদয় নেই, যা আছে সব অঙ্গার, দগ্ধ কয়লা আর ছাই। ওই কয়লা আর ছাই আমি পরিষ্কার করতে চাই। পাবে না। বলেই উঠে দাঁড়ালো সারফারাজ। এরপর ব্যালকনি দিয়ে বাইরে দৃষ্টি মেলল। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে। এলোমেলো বাতাসে জানালা দরজার কার্টেনগুলো হুড়োহুড়ি করে উঠছে। গাছের ডালপালা দুমড়ে মুচড়ে একাকার। অল্প কিছুক্ষণের মধ্যেই খুব ভারী বর্ষণ ঝরবে মনে হচ্ছে। ব্যালকনি থেকে দৃষ্টি সরিয়ে ভারী গলায় সারফারাজ বলল, বাড়ি ফিরে যাও রূপকথা। সারফারাজের কথাটা কেমন কঠিন শোনালো। এভাবে তাকে তাড়িয়ে দিতে চাইছে সারফারাজ, কিন্তু কেন? রূপকথাকে নির্ভর দেখে সারফারাজ আবারও বলল, বৃষ্টি আসবে, বাড়ি ফিরে যাও। তাড়িয়ে দিচ্ছ? ভঙ্গুর গলায় শুধালো রূপকথা। সারফারাজ উত্তর দিল না, শুধু ফাঁকা দৃষ্টিতে রূপকথার পানে তাকিয়ে রইল। রূপকথা জেদি মেয়ের মতো বলল, তোমার থেকে কোথাও যাব না আমি। কেন থাকবে আমার কাছে? এভাবে চাইলে একটা ছেলে একটা মেয়ের কাছে থাকতে পারে? মানুষ কি ভাবে বলো? যাই ভাবুক, আমি যাব না। বলেই খাটের উপর শক্ত আসনে বসলো রূপকথা। রূপকথার এহেন পাগলামো কাণ্ডে বাঁকা হাসলো সারফারাজ। তুমি আর ছোটটি নও রূপকথা, বাড়ি ফিরে যাও। তবে তুলে এনেছিলে কেন রাস্তা থেকে? ওখানেই ফেলে চলে যেতে। বাবা মায়ের সাথে সাথে আমিও মরে যেতাম। কেন দিলে নতুন করে জীবন? আমি বলেছিলাম আমায় বাঁচাতে। চিৎকার করে কথাগুলো বলে দুই হাতে মুখ ঢেকে আবারও কেঁদে উঠল রূপকথা। সারফারাজ যেন মহা মুশকিলে পড়ল। এবার উপায় কি তবে? এই মেয়ে তো কিছুই বুঝতে চাইছে না। বড় হয়ে এমন মাথা মোটা হলো কি করে এই মেয়ে? আদৌ এটা রূপকথাই তো নাকি? মনের ভাবনা ফেলে সারফারাজ রূপকথার মাথায় মমতার পরশ বুলিয়ে বলে উঠল, বাড়ি ফিরে যাও রূপকথা। আমার কাছে তুমি আর আগের মতো নিরাপদ নও। সর্বনাশ হয়ে যাবে তোমার। কি সর্বনাশ! কাঁদতে কাঁদতে শুধালো রূপকথা। রূপকথার প্রশ্নে ইতিউতি তাকালো সারফারাজ। ভেতরে কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, খুবই খারাপ একটা অনুভূতি। এই বয়সে অনুভূতি আসা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু রূপকথাকে জড়িয়ে এমন অনুভূতির শিকার হতে চায় না সে। হাতের কর্পুটে একবার নিজের মুখ মুছে নিল সারফারাজ। এমন শীতল দিনেও কেমন ঘেমে উঠেছে সে। শরীর যেন 440 ভোল্টের ঝটকা লাগছে। এই বুঝি ব্লাস্ট হলো সে, কিন্তু এই বোকা মেয়ে বুঝছে না কেন কিছু। সুফিয়ান চৌধুরীকে উচিত শিক্ষা দেবো আমি। মেয়েটাকে এমন মাথা মাথা গর্দ বানাতে রেখে গিয়েছিলাম। এত বড় একটা মেয়ে বোকা হলে মানা যায়? ও গড, এই মেয়ে যায় না কেন? সারফারাজের উত্তপ্ত চিন্তা ভাবনার মাঝে এক বালতি পানি ঢেলে ঝমঝমিয়ে বর্ষণ শুরু হলো। সেই বর্ষণের পানে তাকিয়ে অসহায়ের ন্যায় সারফারাজ বলে উঠল, তবে কি দেশেই ফেসে গেলাম? আকস্মিক বৃষ্টিতে টনক নড়ল নেলির। বোকার মতো বাইরেই দাঁড়িয়েছিল সে। হুট করে বৃষ্টি এসে তাকে কেমন ভিজিয়ে দিল। বৃষ্টির জল একদম সহ্য হয় না তার। মাথায় লাগলে নিউমোনিয়া ধরে যায়। জন্মের পর থেকে এই সমস্যা। এবার কি হবে তবে? উপায়ন্তর না পেয়ে দৌড়ে বাগানের কর্নারে ছাউনিওয়ালা বেঞ্চের কাছে গিয়ে দাঁড়ালো নেলি। ইতিমধ্যে বেশ খানিক ভিজে গেছে সে। নির্ঘাত জ্বরের চিন্তায় ঠোঁট ভেঙে কান্না এলো তার। জ্বর এলে সবকিছু তিতকুটে লাগে, কিচ্ছু খাওয়া যায় না, কিন্তু সে তো খেতে ভালোবাসে। এভাবে না খেয়ে বিছানায় পড়ে থাকলে কেমন হবে? আগাম চিন্তায় কেমন অস্থির হলো নেলি। দূর থেকে পুরো বিষয় খেয়াল করলো অভিরূপ। কামালের থেকে একটা ছাতা নিয়ে দৌড়ে এলো নেলির কাছে। এরপর বিনয়ের স্বরে বলল, ভেতরে চলো। এবার আর কোনো প্রকার তেরামো করলো না সে। বাধ্য মেয়ের মতো অভিরূপের ছাতার নিচে এসে দাঁড়ালো। অভিরূপ এক হাতে ছাতা আর এক হাতে নেলিকে আগলে ধরে ড্রয়িং রুমে নিয়ে এলো। সোফায় বসতে বসতে নেলি অভিরূপের উদ্দেশ্যে বলল, একটা টাওয়েল পাওয়া যাবে? আসলে আমার বৃষ্টির পানিতে সমস্যা আছে। অভিরূপ মাথা নাড়িয়ে দৌড়ে চলে গেল দোতলায়। সারফারাজের ঘরের দুয়ার বন্ধ দেখে আর কড়া নাড়ল না। এরপর কামালকে ডেকে একটা গামছার ব্যবস্থা করে নিজেই হাত লাগিয়ে নেলির মাথা মুছে দিল। এই প্রথম নেলির মনে হলো ছেলেটিকে যেমনটি ভেবেছে সে আসলে
তেমন নয়। অভিরূপের সিরিয়াস মুখ পানে তাকিয়ে গভীরভাবে অভিরূপকে পর্যবেক্ষণ করলো নেলি। কুচকুচে কালোমণির দুটো চোখ বড্ড অমায়িক, তাতে কেমন মায়া খেলা করছে। শ্যামবর্ণের শরীরটা বড্ড আকর্ষণীয়, লম্বা চওড়া যথেষ্ট, ক্লিন শেপ, গালের শক্ত চোয়ালে কেমন গাম্ভীর্য ভাব হুঙ্কার ছাড়ছে। চেপে রাখা লাল ঠোঁট দুটো যথেষ্ট মোহনীয়, অবশ্যই কোনো ভদ্র ঘরের সন্তান হবে। নেলির ভাবনার মাঝে অভিরূপ স্বাভাবিক নরম গলায় বলে উঠল। চা খাবে? দেয়ালে থাকা ঘড়িতে নজর বুলালো নেলি। দুপুর প্রায় 2টোর কাছাকাছি। খিদেই পেটে ইঁদুর দৌড়াচ্ছে। প্লেট ভর্তি করে আলু ভর্তা আর গরুর মাংস দিয়ে গরম গরম ভাত খেতে ইচ্ছা করছে। অবশ্য এমন বৃষ্টির দিনে গরম গরম ভুনা খিচুড়ি হলেও মন্দ হয় না, কিন্তু এই লোক ভাত অফার না করে চা অফার করেছে কেন? খালি পেটে কেউ চা খায়? নেলির উত্তরের আশায় অভিরূপ ভ্রু উঁচিয়ে নেলির পানে তাকিয়ে রইল, কিন্তু নেলি উত্তর করবার আগেই পেটের মধ্যে কেমন গড়গড় শব্দ হলো। বাইরে থেকে সেই শব্দ স্পষ্ট শুনতে পেল অভিরূপ। নেলি লজ্জায় পেট চেপে ধরে বোকার ন্যায় হাসতে হাসতে বলে উঠল। রূপকথার অত্যাচারে সকালে সেভাবে খেতে পারিনি, গ্যাস্ট্রিকের প্রবলেম করছে। অভিরূপ এবার হাসলো না, সিরিয়াস দেখালো তাকে। দৌড়ে কিচেনে গিয়ে কামালকে জিজ্ঞাসা করলো। দুপুরের মেনু কি আজ? বৃদ্ধ কামাল ইতস্তত করে বলল। সরফরাজ তো বাসায় খায় না, তাই সেভাবে কিছু রান্না হয় না। কামালের উত্তরে অভিরূপ কিছুটা হতাশ হলো, আর দেরি না করে বৃষ্টির মধ্যে বেরিয়ে গেল। সে যাবার আগে নেলিকে বলে গেল, একটু পরে ফিরছি, অপেক্ষা করো। নেলি প্রতি উত্তর করার সময় পেল না। নিজের বাইক হাঁকিয়ে বেরিয়ে গেল অভি। একা ড্রয়িং রুমে চুপটি করে বসে নেলি ভাবতে লাগলো। ওই ডেঞ্জারাস ছেলের সাথে এত সময় এই রূপকথায় কি করছে? বাতাসের সাথে পাল্লা দিয়ে বৃষ্টির বেগ আরো কয়েক গুণ বাড়লো। আকাশের ঘন মেঘ আর বিদ্যুৎ চমকানো দেখে মনে হচ্ছে সন্ধ্যার আগেই বৃষ্টি থামবে না। তপ্ত শ্বাস ফেলে বিদেশ থেকে আনা একটা চকলেট রূপকথার দিকে এগিয়ে সারফারাজ বলল। নাও চকলেট খাও। সারফারাজের হাত থেকে চকলেট নিয়ে চুপচাপ বসে রইল রূপকথা। খেলো না। এটা দেখে সারফারাজ বলল। খাচ্ছ না কেন? রূপকথা অভিমানের স্বরে বলল। আগে বলো, কোথায় কোথায় ঘুরলে এতগুলো বছর? রূপকথার প্রশ্নে কপাল চাপড়ালো সারফারাজ। এরপর অনেকগুলো দেশের নাম বলল। সেগুলো মন্ত্রমুগ্ধের ন্যায় শুনল রূপকথা। সারফারাজের মুখে এতগুলো দেশ ভ্রমণের নাম শুনে ছোট্ট বাচ্চা নিয়ে রূপকথা গদগদ হয়ে জিজ্ঞাসা করলো। আমার জন্য কি এনেছো ওই সব দেশ থেকে? সুফিয়ান চৌধুরীর কাছে পাঠানো প্রত্যেকটা গিফটের কথা চেপে গেল সারফারাজ। সুফিয়ান চৌধুরী নিজে থেকে স্বেচ্ছায় যে রূপকথা থেকে সারফারাজের বিষয়টা গোপন করেছে, এটা সারফারাজ খুব করে টের পেয়েছে। যদিও সুফিয়ান চৌধুরীর এহেন নিষ্ঠুর আচরণে মনে বেশ করে কষ্ট পেয়েছে সারফারাজ, তবুও রূপকথার সামনে সুফিয়ানকে প্রশ্নবিদ্ধ করতে চায় না। সারফারাজকে নিশ্চুপ কিছু ভাবতে দেখে রূপকথা বলে উঠল। একটা প্রশ্ন করেছি। রূপকথা চিকন স্বরে নিজেকে ধাতস্থ করলো সারফারাজ। এরপর ইতস্তত করে বলে উঠল। টাকা ছিল না রূপকথা? এবার দমে গেল সারফারাজ। মিনমিন করে কিছু একটা বলতে চাইলো সে, কিন্তু তার আগেই দরজায় নেলি কড়া নেড়ে ডেকে উঠল। রূপকথা? নেলির ডাকে বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিল রূপকথা। এরপর শুধালো। কি চাই? নেলি একবার ভীত চোখে সারফারাজকে দেখে নিয়ে বলে উঠল। আম্মু ফোন করে জানতে চাইছে কখন ফিরবো। নেলির কথায় চট করে রূপকথা বলে উঠল। বলো আজ ফিরবো না। নেলি বিস্ফোরিত চোখে উত্তেজিত গলায় বলল। কি? চকলেটের প্যাকেট ছেড়ে চকলেট খেতে রূপকথা কিছুই হয়নি এমন ভঙ্গিতে বলে উঠল। যা শুনেছিস তাই ঠিক, আজ সারফরাজদের বাড়িতে আমরা থাকবো। রূপকথার উত্তরে চোখ মুখ কুচকে ফিসফিস করে নেলি বলল। তুই কি 2 বছরের ছোট বাচ্চা? এমন মেয়ে মানুষহীন বাড়িতে এত বড় দামড়া লোকের সাথে রাত কাটাবি? চল বাড়ি চল, আমার খিদে পেয়েছে। রূপকথা দরজা ছেড়ে রুমে এসে সারফারাজের থেকে 2টো চকলেট নিয়ে নেলির হাতে গুজে দিয়ে বলে উঠল। এটা খেতে খেতে বাইরে অপেক্ষা কর, পরে তোর সাথে দেখা করছি। নেলি কিছু বলার আগে ঠাস করে দরজা আটকে দিল রূপকথা। এরপর পুনরায় সারফারাজের সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে সারফারাজের চোখে চোখ রেখে শুধালো। হাবিলাতে গিয়েছিলে? হুম। নিজের ঘরে? দেয়ালে কিছু লেখা দেখতে পেয়েছিলে? না। আমি গেছিলাম হাবিলিতে তোমার খোঁজে। তোমার ট্রাঙ্ক খুলে পুরনো কাপড় আর তোমার বাবা মায়ের ছবি আমি নিয়ে এসেছি। একটা মসৃণ দেয়ালে নিজের ঠিকানা আর তোমার জন্য একটা মেসেজও লিখে এসেছিলাম বড় বড় করে। কিছুটি দেখতে পাওনি? রূপকথার কথায় সারফারাজের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। রূপকথাকে কিছু বুঝতে না দিয়ে নিজেকে নিজে প্রশ্ন করলো। কালো কালি দিয়ে কি রূপকথার মেসেজ আর ঠিকানা মুছে দেওয়া হয়েছিল? কে করেছিল এসব? মনের ভাবনা প্রকাশ করলো না সারফারাজ। এরপর হঠাৎই রূপকথা স্বপ্নে বলা কোনো ছেলের কথা মনে পড়লো সারফারাজের। তাই অধীর হয়ে সারফারাজ শুধালো। আচ্ছা, আমার মতো দেখতে বা আমার চোখের মতো চোখওয়ালা কোনো ছেলের সাথে রিসেন্টলি তোমার দেখা হয়েছে? সারফারাজের প্রশ্নে কিছুটা অবাক হলো রূপকথা। এরপর বলল। কেন বলো তো? এমনি জানতে ইচ্ছে হলো আর কি। কিছুক্ষণ নীরব থেকে রূপকথা বলল।
হুম, কেমন দেখতেছে? তোমার মতো চোখ, কিন্তু তোমার থেকে একটু গাঢ়। আর ছেলেটা না একটু অদ্ভুত। মানে? ছেলেটা আমার সাথে ঢাকায় এসেছে। পাপা নিজে কেবিনে সিট কেটেছে আমার জন্যে, কিন্তু হঠাৎই সেই ছেলেটা কেবিনে হুড়মুড়িয়ে উঠে বলে এটা তার সিট। এটা সবচাইতে অবাক করা বিষয়, তাকে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে কালো পোশাকধারী কিছু মানুষ বেশ সম্মানের সাথে প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছিল। আমার মনে হয় সে বিশেষ কেউ। তাকে দ্বিতীয়বার আমার মেডিকেল কলেজে দেখেছি আমি। রূপকথার উত্তরে সারফারাজ একটু চিন্তিত হলো, এরপর বলল, আবার দেখা হলে ছবি তুলে রাখবে, আমি তাকে দেখতে চাই। কেন বলো তো? তুমি কি তাকে চেনো? মনে হয়। ঘড়ির কাঁটা তরতর করে সময়ের পর সময় পার করে চলেছে। বৃষ্টি থামার নাম নেই। আকাশ যেন আজ ফুটো হয়ে গেছে। থেকে থেকে গগন কাঁপিয়ে বাজ আছড়ে পড়ছে ধরণীতে। তার সাথে পাল্লা দিয়ে বর্ষণের ধারা। সারফারাজদের বিশাল বসার ঘর থেকে বাইরের খোলামেলা প্রকৃতি বেশ করে উপভোগ করা যায়। যিনি বাড়িটা গড়েছিলেন তিনি নিঃসন্দেহে রুচিশীল আর শৌখিন। বাতাসের তোড়ে সারফারাজদের দেশি বিদেশি দামি দামি ফুলের গাছগুলো হেলে দুলে দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে ফুটন্ত ফুলগুলো লুটিয়ে যাচ্ছে গাছের তলায়। বাতাসের শক্তির সাথে টিকতে না পেরে লিচু সমেত চিকন ডালগুলো ঘাসের উপর ভেঙে পতিত হলো। নেলি এই দৃশ্যে বেশ মর্মাহত হলো। নিজের বাড়ি হলে এক্ষুনি সেগুলো কুড়িয়ে নিয়ে আয়েশ করে খেতে বসতো, আর এদিকেই একা একা বসে বসে মশা মারতে হচ্ছে তাকে। যেও একটা মানুষ হলো আলাপ করার, সেও ভিজে ভিজে কোথায় যেন চলে গেল। অলস শীতল বর্ষণ মুখর দুপুরে বেশ করে ঘুম পেল নেলির। একটা বিছানা হলে মন্দ হতো না, জম্পেশ একটা ঘুম দেওয়া যেত। নেলির ভাবনার মাঝেই আমজাদ হায়দারের ফোন এলো। ফোনের কর্কশ শব্দে এক প্রকার লাফিয়ে উঠল নেলি। স্ক্রিনে তাকিয়ে বাবার নাম্বার দেখেই ভয়ে ঢোক গিলল। এরপর ফোন কানে তুলে বলল, হ্যাঁ বাবা। আমজাদ হায়দার উদ্বিগ্ন হয়ে শুধালো। কোথায় আটকে গেছিস? আমি যাব তোমাদের আনতে। নেলি চট করে বলে উঠল, না না না, এসো না। আমি রূপকথাকে নিয়ে আমার স্কুল ফ্রেন্ডের মিতার বাড়িতে এসেছি। ওর মা ছাড়তে চাইছে না, আমাদের যেতে দেরি হবে, আবার নাও ফিরতে পারি। রূপকথার নাকি এখানে এসে ভালো লাগছে। মেয়ের প্রতি আমজাদ হায়দারের অগাধ বিশ্বাস। তাছাড়া মেয়েকে ঘরের কোণে চেপে রাখতেও পছন্দ করেন না তিনি। বাবার ঘরে যতদিন আছে পাখা মেলে উড়ুক না। সংসার শিকল ভেঙে মেয়েরা কি আর দূর আকাশে ডানা মেলতে পারে? আমজাদ হায়দার আর কথা বাড়ালেন না, ফোন রেখে দিলেন। আমজাদ হায়দার ফোন কাটতে ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল নেলি। এরপর আবার বাইরের দৃশ্যে মনোযোগী হলো। রেস্টুরেন্ট থেকে কয়েক পদের খাবার নিয়ে ঝুম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাইক চালিয়ে ফিরে এলো অভিরূপ। বাড়ির আঙিনায় ঢুকতেই কতগুলো ডাল ভেঙে পড়ে যাওয়া লিচু তার নজরে এলো। দ্রুত পায়ে সেগুলোর নিকট গিয়ে দুই হাতে কুড়িয়ে দৌড়ে ঘরে ফিরে এলো। পুরোটা দৃশ্য নেলির নজরে বন্দী হলো। হুট করে অভিরূপ ছেলেটার প্রতি অনন্য এক ভালো লাগা কাজ করলো তার। অভিরূপ ঘরে এসে কামালের উদ্দেশ্যে হাঁক ছাড়লো। কামাল দৌড়ে এসে ভিজে জুবুথুবু হওয়া অভিরূপকে দেখে বলে উঠল, তাড়াতাড়ি গোসল সেরে পোশাক পাল্টে নাও, আমি খাবার সার্ভ করছি। অগত্যা অভিরূপ দৌড়ে দোতলা সারফরাজের ঘরের সামনে এসে দরজায় কড়া নাড়ল। সারফরাজ এগিয়ে দরজা খুলে অভিরূপকে এমন অবস্থায় দেখে কিছুক্ষণ নীরব রইল। এরপর শুধালো, বেজেছিস কেন? চুল ঝাড়তে ঝাড়তে অভিরূপ বলল, বাসায় মেহমান এসেছে, সেই হুঁশ আছে তো? কটা বাজে ঘড়িতে? অভিরূপের কথায় দেয়াল ঘড়িতে নজর দিল সারফরাজ। প্রায় 3টার কাছাকাছি। সারফরাজ প্রত্যুত্তর করবার আগেই অভিরূপ বলল, টাওয়েল, টি শার্ট আর ট্রাউজার দে প্লিজ, খুব ঠান্ডা লাগছে। সারফরাজ দ্রুত হাতে কাবার্ড খুলে একটা ডার্ক নেভি ব্লু টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার এগিয়ে দিল অভিরূপের পানে। এরপর বলল, পোশাক পাল্টে এখানে আয়, কথা আছে। অভিরূপ চলে যেতে রূপকথা সারফরাজের পানে তাকিয়ে বলল, কটা প্রেম করলে এই পর্যন্ত? প্রেমের কথা শুনে খুকখুক করে কেসে উঠল সারফারাজ। তার মতো অমানুষের সাথে প্রেম করে বেঘরে প্রাণ হারাতে কে চাইবে? আর এসব প্রেম ভালোবাসা করার অঢেল সময় আছে নাকি তার? প্রেমিকার ঠোঁটে টাস টাস সিলমারা চাইতে নিজের চারিপাশে ঘুরে বেড়ানো অপছন্দের মানুষের জীবনে সিলমারা বেশি আনন্দ। যার কাছে তার আবার কিসের প্রেম প্রীতি? সারফারাজকে নিরুত্তাপ দেখে রূপকথা বলল, বড় হয়ে অনেক সুদর্শন হয়েছো। তোমাকে দেখে আমার কেমন কেমন যেন ফিল হচ্ছে। তুমি বড় হয়ে বেহায় হয়েছো। ভেবেছিলাম বড় হয়ে বুঝদার হবে, কিন্তু তার বদলে মাথা মোটা গাদি হয়েছো। এহেন গাদি মেয়ে লোক আমার দু চক্ষের বিষ। যাও, বাড়ি ফিরে যাও। সারফারাজের মুখে আকস্মিক এহেন শব্দ বোমায় স্তম্ভিত হলো রূপকথা। মনে হচ্ছে তার কান ভুল শুনল, তাই পুনরায় শুধালো, কি? আমি বেহায়া? আমি মাথা মোটা গাধি? সারফারাজ ভনিতা না করে বলে উঠল, নয়তো কি? কিভাবে আমি বেহায়া, মাথা মোটা গাধি? ধমকে জিজ্ঞাসা করলো রূপকথা। সারফারাজ ইতস্তত করে নিচু গলায় বলল,
এহেন ঝুম বরাবর বৃষ্টিতে একটা পুরুষ মানুষের সাথে দরজা বন্ধ করে আটকে রয়েছ। মানুষ কি ভেবেছে? দরজা বন্ধ করে তোমার শ্লীলতাহানি করছি? রূপকথার বেফায়েশ কথায় সারফারাজ দুই হাতে মুখ চেপে ধরে বলে উঠল। আস্তাগফিরুল্লাহ। সারফারাজের এহেন বোকা বোকা অবয়ব দেখে ফিক করে হেসে দিল রূপকথা। এরপর বলল, ঠিক আছে, বাইরে চলো, খিদে পেয়েছে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অসংখ্য চকলেটের খোসার পানে তাকিয়ে সারফারাজ শুধালো, এই ছোট পেটে কি আছে রূপকথা? দ্বৈত ধর্মের বাসা? হাত দিয়ে ধরবে? বলেই সারফারাজের কাছে এগিয়ে এসে হাত টেনে ধরল রূপকথা। রূপকথার অকপটে বলা কথা আর স্পর্শে ছিটকে সরে এসে সারফারাজ বলল, ইয়া আল্লাহ সিসি, আমি ওসব করি না। সারফারাজের চরিত্র সম্পর্কে ইতিমধ্যে অবগত হয়ে গেছে রূপকথা। মানুষটা সত্যিই তার সেভিয়ার, সেই আগের মতোই রয়েছে, একটুও পাল্টায়নি। আচ্ছা, তাদের এই সম্পর্কের নাম কি এখন? কোন সম্পর্ক ধরে সারফারাজের আশেপাশে ঘুরঘুর করবে রূপকথা? সেভিয়ার, পরিচিত মানুষ নাকি বন্ধু? নিজেকে নিজেই প্রশ্ন করে উত্তর খুঁজে পায় না রূপকথা। এদিকে সারফারাজ দরজা খুলে বাইরে বের হতে নিলেই রূপকথা এক বিশাল আবদার করল। আমাকে ছোটবেলার মতো একবার কোলে নেবে সারফারাজ? বহুদিন কোলে উঠি না। আমার বাবার পর তোমার মতো কেউ এত যত্ন করে আমায় কোলে নিতে পারেনি। তোমার গলা জড়িয়ে ধরে কোলে ওঠার মতো প্রশান্তি আমি আর কোথাও পাইনি। নেবে একবার? রূপকথার আবদারে সারফারাজ শক্ত হয়ে দাঁড়িয়ে গেল। ঘিলুহীন মেয়েটা আজ তাকে এভাবে পেয়ে বসেছে। পরিচয় না দিলেই বোধহয় ভালো ছিল। এত বড় মেয়েকে কিভাবে কোলে নিবে সে? কোলে ওঠার পর সারফারাজের যেই অনুভূতি হবে তা সামলানোর ক্ষমতা কি আছে এই গাধীর? সারফারাজ একবার ফাঁকা ঢোক গিলে বলল, হাতে ব্যথা করছে রূপকথা। অন্যদিন খুব ব্যথা করছে গো। হে দেখো, দরজা বন্ধ খুলতে পারছি না। ওহ মাগো। বলেই চোখ মুখ কুচকে একটু নাটক করলো সারফারাজ। সারফারাজের অদক্ষ অভিনয় জল ঢেলে রূপকথা বলে উঠল, একটু আগেই তুমি আমাকে তুলেছিলে উপরে, তখন ব্যথা কোথায় ছিল? নির্ঘাত অভিনয় করছো, তাই না? রূপকথার পাল্টা উত্তরে সারফারাজ এক দৃষ্টিতে রূপকথার পানে তাকিয়ে রইল। এরপর শীতল গম্ভীর গলায় বলল, নিজের সর্বনাশ কেন ডেকে আনছো রূপকথা? রূপকথা আইধাই করে বলল, কোলে ওঠার থেকে সর্বনাশ ডেকে আনার কি সম্পর্ক? সময় হলে বুঝবে, এসো। বলেই হাত বাড়ালো সারফারাজ। সারফারাজের আহ্বানে ঠোঁটে প্রশস্ত হাসি ঝুলিয়ে এগিয়ে গেল রূপকথা। এরপর দুই হাত উঁচু করতেই ছোট বাচ্চার ন্যায় রূপকথাকে কোলে তুলল সারফারাজ। রূপকথা সারফারাজের গলা জড়িয়ে ধরতে ইলেকট্রিক শক খেল সারফারাজ। সারফারাজের কানের কাছে মুখ এনে রূপকথা গদগদ করে ফিসফিস করে বলল, প্রতিদিন একবার করে এসে কোলে উঠবো? সারফারাজ যেন কথা বলার ভাষা হারালো। এরই মধ্যে অভিরূপ ফিরে এসে দরজা খোলা দেখে ভেতরে ঢুকে গেল। ভেতরের দৃশ্যে তার চোখ কপালে। নেলিও এলো মিনিট দুই পর বিরক্ত হয়ে রূপকথাকে ডাকতে। নেলি আর অভিরূপ দুজনকে একসাথে দেখে সারফারাজ বিব্রত হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু নির্বিকার রূপকথা। নেলি এহেন দৃশ্যে চেঁচিয়ে বলে উঠল, এসব কি করছিস রূপকথা? এই লোকের কোলে উঠেছিস কেন? শিগগিরই নাম। ছি ছি, এ কি সর্বনাশী কাজ কারবার! নেলির কথা কানে তুলল না রূপকথা। অভিরূপ বিস্ময়ে কথা বলার ভাষা হারালো যেন, তবুও বহু কষ্টে বলে উঠল, প্রথম সাক্ষাতেই কোলে, দ্বিতীয়বার কি বাসর ঘরে? সারফারাজ উত্তর করবার আগেই নেলির চোখ ছাপিয়ে ধরে কক্ষ ছেড়ে বেরিয়ে গেল অভিরূপ। অভিরূপ আর নেলি যেতে রূপকথাকে নামিয়ে দিতে চাইল সারফারাজ, কিন্তু শক্ত হাতে সারফারাজের গলা চেপে ধরে রইল রূপকথা। এক প্রকার বাধ্য হয়ে জবরদস্তিমূলক নিজের থেকে ছাড়িয়ে মেঝেতে দাঁড় করালো রূপকথাকে। এরপর লজ্জাজড়িত কণ্ঠে বলে উঠল, এরপর এমন আবদার করলে গলা টিপে মেরে দেবো রূপকথা। কথাটা বলেই হনহন করে বাইরে বেরিয়ে গেল সারফারাজ। সারফারাজ চলে যেতেই ঠোঁট কামড়ে হেসে উঠল রূপকথা আর বিড়বিড় করে বলে উঠল, তোমাকে আমি ছাড়ছি না মশাই। তোমার সান্নিধ্য আমাকে যে আলাদা এক প্রশান্তি দেয়। কোথায় পালাবে আমাকে ছেড়ে তুমি? একবার পালাতে পেরেছো বলে কি বারবার পারবে? নো, নেভার। বর্ষণমুখ সন্ধ্যার আবছা আলোয় ব্যালকনিতে পাতা ইজি চেয়ারে শরীর এলিয়ে চোখ বুজে সিগারেট ফুঁকে চলেছে যুবক। বয়স 32-এর দোরগোড়ায়। বৃষ্টির ঝাপটা এসে ইতিমধ্যেই তাকে বেশ খানিক ভিজিয়ে দিয়েছে, কিন্তু তাতে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই তার। গায়ের সাথে লেপ্টে থাকা ভেজা কাপড় ভেদ করে শরীরের পেশিবহুল খাঁজগুলো চোখে লাগছে। ক্লিন শেভের ফর্সা গালের চোয়াল দয় কেমন শক্ত আর তীক্ষ্ণ। টকটকে লালচে কোমল ঠোঁটে ঠেসে রাখা সিগারেটটা বড্ড বেমানান, তবুও নির্বিঘ্নে তার স্বাদ আস্বাদন করছে সে। কিছুক্ষণ পর ভীত সন্ত্রস্ত পায়ে এগিয়ে এলো বৃদ্ধ এক লোক। এই বাড়ির বয়োজ্যেষ্ঠ কাজের লোক সে। নাম তার দুলাল। দুলাল অন্ধকার ঘরকে লাইট জ্বালিয়ে আলোকিত করে বেলকনির নিকট গিয়ে দাঁড়ালো। এরপর মাথা নিচু করে বলে উঠল, ছোট সাহেব হসপিটাল থেকে ফোন এসেছে, আপনাকে চাইছে, নিচে আসুন।
দুলালের কথায় চোখ মেলে চাইলেও যুবক বিদ্যুতের ঝলকানিতে অদ্ভুত দ্যুতি ছড়ালো ভয়ানক চোখজোড়া, যেন জ্বলন্ত কয়লার খনি। হাতের ইশারায় দুলালকে যেতে বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো যুবক। এরপর কক্ষে এসে গায়ের পাতলা শার্ট ছুঁড়ে ফেললো ক্লথ বিনে। নতুন একটা টি শার্ট গায়ে চাপিয়ে চোখে মুখে গাম্ভীর্য ফুটিয়ে নিচে নেমে এলো। ল্যান্ডলাইনে এখনও কেউ অপেক্ষা করছে বোধহয়। যুবক ধীর পদে ল্যান্ডলাইন কানে তুলে গম্ভীর ভারী গলায় বলে উঠল, রুদ্ররাজ স্পিকিং। ওপাশ থেকে কেউ কিছু বলল, যা শুনে কপালে শিরা ফুলে নাকের পাতা কেঁপে উঠল রুদ্রের। ঠোঁট কামড়ে নিজের ক্রোধ সংবরণ করে বলে উঠল, ঘুমের ইঞ্জেকশন দিয়ে ফেলে রাখুন। পাগলের ডক্টর আমি নই। আপনি তাই নেক্সট টাইম থেকে এসব বিষয়ে আমাকে ইনফর্ম করবেন না। গট ইট? ওপাশের মানুষ ফোন কেটে দিল। রুদ্র টেলিফোন শব্দ করে রেখে দুলালকে ডেকে উঠল। ভীত দুলাল এসে বলল, বলুন ছোট সাহেব। এক মগ ব্ল্যাক কফি দাও, চিনি ছাড়া। দুলাল ঘাড় কাত করে চলে যেতেই নিজের ফোন বের করলো রুদ্র। এরপর ডায়াল করলো কাঙ্ক্ষিত নাম্বার। রিং বাজার সাথে সাথে রিসিভ করলো ওপাশের ব্যক্তি। বাজ পাখির ন্যায় শিকারী চোখের সম্মুখে দৃষ্টি মেলে রুদ্র বলে উঠল, হোয়াটস দ্য নিউজ দেয়ার কেভিন? নট গুড বস। এক্সপ্লেইন। পুলিশ সারফাজার এর কারখানায় সন্দেহজনক কিছু পায়নি, খালি হাতে ফিরে এসেছে। তার দুই বডিগার্ড লুইস আর ইয়োস বড্ড চালাক, সাথে বেকনিও। এভাবে কিছু করা যাবে না, অন্য পথে হাঁটতে হবে। কেভিনের ইংরেজি না বোধক কথাগুলো বেশ অপছন্দ হলো রুদ্রের। রাগে তার চোয়াল কেঁপে কেঁপে উঠছে থেকে থেকে। দাঁত পিষে রাখার কারণে মনে হচ্ছে দাঁতের কপাট এই বুঝি ভেঙে গেল। সারফারাজ তার চিরজীবনের শত্রু। এই শত্রুর একটা লোম পর্যন্ত বাঁকা করতে পারছে না সে, অথচ সারফারাজ ঠিক পদে পদে তাকে ঘোল খাওয়ানোর চেষ্টা করছে। আচ্ছা, সারফারাজ কি জানে কে এই রুদ্র চৌধুরী? নিজের ফোনের মেসেজ অপশনে গিয়ে খচখচ করে মেসেজ টাইপ করলো রুদ্র। এরপর সেটা পাঠিয়ে দিল গ্যাংয়ের সবচাইতে নৃশংস হৃদয়হীন মানব কাইকে। কিল দ্যাট বাস্টার্ড জাসকিন। হি উইল ওপেন হিজ মাউথ ইফ হি ইজ কট। মেসেজ ড্রপ করে উঠে দাঁড়ালো রুদ্র। এই মুহূর্তে সবকিছুই বিষাদ লাগছে তার। হঠাৎ রূপকথার মায়াবী ঘুমন্ত মুখশ্রী ভেসে উঠল রুদ্রের চোখে। মুহূর্তে সমস্ত ক্রোধ, জেদ, রাগ শীতল জলধারার ন্যায় হলো। হৃৎপিণ্ডের গতিও কেমন তেজ হলো। হৃৎপিণ্ডের মধ্যখানে কেউ ক্রমাগত হাতুড়ি পিটিয়ে চলছে যেন। রুদ্র দুই হাতে বুকে চেপে ধরে বিড়বিড় করে আওড়ালো, ডিয়ার রূপকথা, হাউ সুইট ইউ আর। রাত 9টার দিকে বৃষ্টি কমে এলো। খাবার দাবারের পালা চুকিয়ে সারফারাজ অভিরূপের উদ্দেশ্যে কঠিন গলায় নির্দেশ দিল। স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দিতে চাইছে ও অভিরূপ। রূপকথা আগ বাড়িয়ে কিছু বলতে চাইল, কিন্তু কঠিন মুখশ্রী করে হাত উঁচিয়ে রূপকথাকে থামিয়ে দিল সারফারাজ। সারফারাজের এহেন নিষ্ঠুর আচরণে দুচোখ ছলছল করে উঠল রূপকথার। অভিমানও হলো বেশ, কিন্তু সারফারাজ তা প্রশ্রয় দিল না। অভিরূপ সারফারাজকে ডেকে একটা কর্নারে নিয়ে স্বাভাবিক গলায় শুধালো, এমন করছিস কেন মেয়েটার সাথে? বয়স কম, ভুল করার প্রবণতা অনেক বেশি। আবেগে গা ভেসে নিজের সর্বনাশ ডেকে আনতে চাইছে। দুদিন পর রঙিন চশমা খুলে গেলে পস্তাবে, তখন আমি মরে যাব। অভিরূপ সারফারাজের কঠিন কথাগুলো খুব সহজেই বুঝে গেল। তপ্ত শ্বাস ছেড়ে বলে উঠল, বুঝিয়ে বল, আই হোপ বুঝে যাবে। ওকে বোঝানোর অবস্থায় নেই আমি। হুটহাট আমাকে ছুঁয়ে দিচ্ছে, এটা সেটা বায়না ধরছে। বুঝতেই চাইছে না সে, আর ছোট বাচ্চাটা নেই। কি করবি এখন? ক্যালিফোর্নিয়া যাওয়ার ব্যবস্থা করা আমার। ও আমার পিছিয়ে এভাবে লেগে থাকলে আমি নিজেকে সামলাতে পারবো না। আমি কখনোই চাই না ফুলের মতো সুন্দর একটা মেয়ে আমার মতো হৃদয়হীন পশুর জীবনে জড়াক। আমার লাইফ মিনিংলেস। আমি আজ আছি কাল নেই। সুযোগ পেলে শত্রুপক্ষ কুকুরের মতো রাস্তায় মেরে ফেলে রেখে যাবে আমাকে। জীবনে অনেক কিছু হারিয়েছে সে, আমি চাই সে ভালো থাকুক। সুফিয়ান চৌধুরী তার জায়গা আসলেই ঠিক। মেয়ের ধারণাটি কাজ করতে পেরেছিলেন ভদ্রলোক। অভিরূপ আর কথা বাড়ালো না। নিঃশব্দে রূপকথার আর নেলির সামনে গিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, চলো তোমাদের রেখে আসি, অনেক রাত হয়ে গেছে। বৃষ্টির বেগ আবার বাড়লে ঝামেলা হয়ে যাবে। বলেই নেলিকে চোখ ইশারা দিল অভিরূপ। অভিরূপের কথায় রূপকথা চলচল নয়নে সারফারাজের পানে একবার তাকালো। সেই দৃষ্টি উপেক্ষা করে গটগট পায়ে সিঁড়ি ধরে উপরে উঠে গেল সারফারাজ। সারফারাজের এহেন নিষ্ঠুর আচরণে টপটপ করে অশ্রু গড়ালো রূপকথার গাল বেয়ে। দুই হাতে দ্রুত সেগুলো মুছে রূপকথা বলে উঠল, তুমি খুব খারাপ সারফারাজ, আমি আর কখনোই কথা বলবো না তোমার সাথে। করিডোরে দাঁড়িয়ে রূপকথার পুরো কথাটা শুনল সারফারাজ। এরপর তাচ্ছিল্য হেসে বিড়বিড় করে বলে উঠল, সেটা তোমার জন্য মঙ্গলজনক কথা। পিসফুল মেন্টাল হসপিটাল, ঢাকা। মেন্টাল হসপিটালের 3 তলার এক কোণে ছোট্ট একটা কামরা, কক্ষ নং 325A। কয়েতখানার ন্যায় সবুজ রঙা একটা ছোট কক্ষে খোলা জানালায় ফাঁকা দৃষ্টি মেলে বসে আছে 50 ঊর্ধ্ব এক প্রবীণা।
কক্ষে টিমটিমে হলুদ আলোয় বয়স্ক মানুষটার ফ্যাকাশে হাড্ডিসার চেহারা বেশ করে নজরে লাগছে। মানুষটা কেমন নিষ্প্রাণ, অনুভূতিহীন। জানালার থেকে ফাঁকা দৃষ্টি সরিয়ে বদ্ধ কক্ষে চারিপাশে একবার নজর বুলালেন তিনি। সবুজ দেয়ালে জল দাগের উপস্থিতি চোখে লাগছে। মসৃণ দেয়াল থেকে খসে যাচ্ছে চটচটে রং সমেত সিমেন্টের প্রলেপ। এলোমেলো অগোছালো কক্ষ আর চারিপাশের ধুলার আস্তরণ। দেয়ালে থাকা ঘড়িতে নজর বুলায় সে। ঘড়ির কাঁটা কবে থেমে গিয়েছে তার হিসেব কেউ রাখেনি। অবশ্য পাগল মানুষের আবার সময় নিয়ে কিসের এত মাতামাতি। পুরো কক্ষ পরখ করে বিছানায় সযত্নে পড়ে থাকা ডাইনোসরের আকৃতির ছোট খেলনার প্রতি নজর দিল সে। চট করে উঠে গিয়ে সে খেলনা বুকে জড়িয়ে বিড়বিড় করে বলল, এটা রাজের, এটা কাউকে দেব না আমি, রাজ কাঁদবে। কথাগুলো বলে তুলো আর মখমলের তৈরি ডাইনোসর বুকে চেপে ধরলেন তিনি। এরপর উঠে গিয়ে মেঝেতে পায়চারি করতে করতে ডেকে উঠলেন, সরফরাজ, ও বাবা, কোথায় তুই? ভাত খাবি না? ভাত যে ঠান্ডা হয়ে যায়। ওপাশ থেকে বোধহয় উত্তর আসে, সরফরাজ ভাত খাবে না। মানুষটা ছেলের খাদ্য অনীহায় কপাল কুচকায়। সে কল্পনায় প্লেট ভর্তি ভাত নেয়, সাথে নেয় সরফরাজের পছন্দের ঝাল ঝাল গরুর মাংস। এরপর ছুটে ঘরময়। উদ্দেশ্য সরফরাজকে পরম আদরে ভাত খাওয়ানো। সদ্য নিয়োগপ্রাপ্ত ডিউটি ডক্টর দাঁড়িয়ে সব কটা অবলোকন করলেন। এই নাম অজানা মানুষটার জন্য তার খুব মায়া হলো। সিনিয়র ডক্টরদের থেকে তিনি কিছুক্ষণ আগে পেশেন্টের হিস্টোরি জেনেছেন। আরও জেনেছেন দীর্ঘ 21টি বছর ধরে এই একই বদ্ধ কক্ষে তার দিনরাত কেটে যাচ্ছে। মাঝে মাঝে নাকি তার ছেলে এসে তার খোঁজ খবর নিয়ে যায়, কিন্তু ছেলেকে দেখলে আরও বেশি হাইপার হয়ে যান তিনি। তাই ছেলেটা আর ঠিক মতো আসে না এখন। সাফো, ভাত ঠান্ডা হয়ে যায় বাবা। ভাত না খেলে পাপা তোকে ঘুরতে নিয়ে যাবে না। পাগল জ্ঞানহীন মানবীর এহেন দরদপূর্ণ কথায় ডিউটি ডক্টর তপ্ত শ্বাস ফেলে ভেতরে ঢুকলো। এরপর তার সামনে এগিয়ে গিয়ে দুই বাহু চেপে ধরে নমনীয় গলায় বলল, তোমার নাম কি মা? আকস্মিক কারো কথার শব্দে নিজের জ্ঞান ফিরল সে। এরপর রুগ্ন ফ্যাকাশে মুখে ফাঁকা দৃষ্টি মেলে ফেলফেল করে তাকিয়ে রইল কিছুক্ষণ ডাক্তারের মুখ পানে। মাথার চুলগুলো অল্প চুলকে ইতিউতি তাকিয়ে বলল, মায়া। ডিউটি লেডি ডাক্তার মায়ার মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে বলল, সরফরাজ ভাত খেয়েছে? মায়া মাথা নাড়িয়ে বলল, এত দুষ্টু হয়েছে না, খেতেই চায় না। মায়ার বোকা দৃষ্টি আর কল্পনায় সরফরাজকে ভাত খাওয়ানোর দৃশ্য ডক্টর সোহানাকে ব্যথিত করলো। সে মায়ার সাথে তাল মিলিয়ে বলে উঠল, ছেলের প্রতি যখন এতই ভালোবাসা তখন সে এলে এমন পাগলামি করো কেন? ডক্টরের প্রশ্নে ভাত খাওয়ার হাত থেমে গেল মায়ার। যেই চোখে সরফরাজকে ঘিরে উদ্বিগ্ন আর ভালোবাসা খেলা করছিল, নিমিষেই সেই চোখে ভীতি এসে ভর করলো। মুখটা কেমন পাণ্ডু বর্ণ হলো, হাত জোড়া কেঁপে উঠল। মায়া বড় বড় চোখ করে সোহানার হাত চেপে ধরে বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।